রাফি আজ এই কলেজে নতুন। অনার্স তৃতীয় বর্ষে এসে ট্রান্সফার হয়ে তার এই কলেজে আসা। রাফি দেখতে অনেকটা বোকার মতো, মানে যেটাকে আধুনিক যুগে খ্যাত বলে। এই যুগে চুলগুলো বড় আর অগোছালো এবং কাপড়টা কম দামি হলেই সে খ্যাত নামে পরিচিত লাভ করে। রাফি কলেজ গেট দিয়ে প্রবেশ করা মাত্র সবাই কেমন করে যেন তাকিয়ে আছে। রাফি ক্লাসের পিছনে বেঞ্চে গিয়ে বসছে। স্যার রুমে প্রবেশ করে। এই ছেলে, তোমাকে তো আগে কখনো দেখিনি। কে তুমি? স্যার, আমি এখানকার নতুন স্টুডেন্ট। স্টুডেন্ট? স্যার অবাক হয়ে অপর পাশের শাড়ি থেকে মেয়ে কণ্ঠে। স্যার বাদাম বিক্রেতা। মেয়েটি এই কথা বলার সাথে সাথে ক্লাসে হাজির হলো, পড়ে গেল। সবাই চুপ করো। এই ছেলে, তোমাকে তো 3 বছর দেখি না। স্যার, ট্রান্সফার হয়ে আসছি ট্রান্সফার হলো কেন? পারিবারিক সমস্যায়। ও, তো পরিবারে কে আছে? আমি একাই। একা মানে? মা বাবা কোথায়? মা বাবা নাই। মা বাবা নেই নাকি বেঁচে নেই? নাই। তাহলে কোথায় বড় হয়েছো? এতিমখানায়। আচ্ছা, নিয়মিত ক্লাস কইরো। চেষ্টা করব। ওকে। আজকের মতো ক্লাস শেষ হওয়ার পর রাফি ক্লাসরুম থেকে বের হওয়ার সময় বাদাম বিক্রেতা বলা মেয়েটি রাফির সামনে এসে খ্যাত বলে চলে গেল। কলেজ ক্যাম্পাসে হাঁটার সময় একটি ছেলে এসে হাই, হ্যালো। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আমিও ভালো। আচ্ছা, তোমার কি বাবা মা নাই? না। ক্লাসে যা বলছো তা কি সত্য? মিথ্যা বলবো কেন? আমিও তোমার পথের প্রতীক রে ভাই। তোমারও কেউ নেই? না। ও, ওকে, আমরা ফ্রেন্ড। ওকে। কলেজে নিয়মিত কয়েকদিন আসা যাওয়ার পর রাফি সবার সাথে পরিচিত হয়েছে। ঠিক আছে, কিন্তু ফ্রেন্ড বলতে ওই রনি নামী ছেলেটাই ক্লাসে। রনি আর রাফি আজ আগেই চলে গেল। ক্লাসে গিয়ে দেখে বাদাম বিক্রেতা বলা মেয়েটি আর তার সাথে 4-5 জন বান্ধবী। এই দেখ, খ্যাপটা আসছে। এই মেয়েটির নাম রিহা। এই বলে ওরা হাসাহাসি করছে। দোস্ত, এই মেয়েটার পরিচয় জানোস? রিহা এখানকার এমপির মেয়ে। ও, দোস্ত, ওর পিছনে লাগিস না, তাহলে ওর বাবার লোকেরা আমাদের শেষ করে দেবে। আচ্ছা চল। ক্লাস শেষে রাফি নিচের দিকে চেয়ে চেয়ে হাঁটতেছে। তখন রিহা কোথা থেকে যেন হঠাৎ রাফির শরীরের ওপর এসে ধাক্কা খেলো। ঠাস ঠাস করে রাফির গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। এই ছোট লোকের বাচ্চা, জারজ বেহায়া খ্যাতের বাচ্চা খ্যাত। মেয়ে দেখলে ধাক্কা দিতে ইচ্ছে করে, তাই না? মুখের ভাষা ভালো করো। ও সরি, ছোট লোকের বাচ্চা খ্যাতের বাচ্চা তো হয় না, কারণ তুই তো জারজ সন্তান। এটা বলার সাথে সাথে রাফি নিজেকে কন্ট্রোল করতে না পেরে রিহাকে শরীরে জোরে 4-5টা থাপ্পড় দেয়। ক্যাম্পাসের সবাই অবাক। রিহা থাপ্পড় খেয়ে মাটিতে হেলে পড়ে যায়। দোস্ত, এটা কি করলি? এখন রিহার বাবা জানতে পারলে তোরে শেষ করে ফেলবে। চুপ করে থাক, কোনো কথা বলবি না। ক্যাম্পাসের সবাই রিহাকে নিয়ে ছোটাছুটি করতেছে। চল রেস্টুরেন্টে যাই। তোর মাথা ঠিক আছে? যাবি নাকি বল? চল। রেস্টুরেন্টে ঢোকার 30-35 মিনিট পর 4-5টা গাড়ি করে লোক এসে রেস্টুরেন্টে ঘিরে ফেলেছে। তোরে আমি আগেই বলেছিলাম এটা এমপির মেয়ে, তখন শুনলি না? এখন সব সামলা। চুপ করতে বলছি, চুপ করে থাক। চল এখন কি করবি? চল বাহিরে যাই। তোর সাথে এসে মনে হয় আমার জীবনটাও যাবে। রইন না, তুই কিন্তু বেশি কথা বলতাছস। আচ্ছা চল। রাফি বের হয়ে ওদের লিডারের সামনাসামনি হওয়ার পর আপনি কুমিল্লার রাফি ভাই না? সরি ভাই, আমরা বুঝি নাই আপনি কুমিল্লার রাফি ভাই। ইটস ওকে। ভাই কিছু মনে করিয়েন না। এই সোহেল ভাইয়ের জন্য এক প্যাকেট ব্যঞ্জন নিয়ে আয় তো। লাগবে না। বলে রাফি আর রনি বাসার উদ্দেশ্যে হাঁটা শুরু করে। আর পুরো ক্যাম্পাসের ছেলে মেয়ে রাফির দিকে অবাক চোখে তাকিয়ে আছে। দোস্ত, আমি কিছুই বুঝলাম না, ওরা দৌড়ে দেখে এভাবে কথা বললো কেন? তোর বোঝা লাগবে না। কয়েকদিন পর কলেজে যাওয়ার পর দেখে রিহা ক্যাম্পাসের একটা আম গাছে বসে আছে। রাফিকে দেখা মাত্র রিহা রাফির সামনে এসে সরি, কেন? ওই দিনের এমন ব্যবহারের কারণে। ও, ইটস ওকে। বলে রাফি রনির সাথে কথা বলতে বলতে চলে যায়। কে রে, কি ভাবতাছস? মেঘলা, রিহার বান্ধবী। রাফিকে জীবন সঙ্গী বানালে কেমন হয় রে? কি সব আবল তাবল বলছিস? হ্যাঁ, আবল তাবল না, বল কেমন লাগবে? গুন্ডাটার চেহারা তো খারাপ না, কিন্তু চলাফেরাটা খারাপ লাগে। ঠিক করে নিতে হবে আর কি। তুই সিরিয়াস? সিরিয়াস। তোর যেটা ভালো মনে হয় কর। এখন চল। পরের দিন কলেজ ক্যাম্পাসে রাফিকে দেখতে পেয়ে রিহা রাফির কাছে গিয়ে
কেমন আছো? হ্যাঁ ভালো। কেউ ভালো মন্দ জিজ্ঞাসা করলে তাকে বলতে হয়। জারদ সন্তান, তাই কেউ শিখায় নাই। এসব বলো কেন? তুমি তো মাত্র 5-6 দিন আগে বলছো। তার জন্য তো সরি বললাম। হুম। তোমার নাম্বার দাও। নাম্বার কেন? এমনি। এমনি হলে তো আর প্রয়োজন নাই। দিবা কি না? 017622। থ্যাংক ইউ। রাফি কোনো উত্তর না দিয়ে চলে গেল। রাত 12টার পর রাফি কাজ শুরু হয়। বেশিক্ষণ বেশিক্ষণ কাজ করে না। কারোর গলা কাটতে যতক্ষণ লাগে ততক্ষণই তার কাজ। রাফি এসব কাজ করলেও ভালো মানুষের কোনো ক্ষতি করে না। সমাজে খারাপ মানুষগুলোর গলা কাটা তার নেশা। যারা সমাজে রাফির মা বাবার মতো 10 মিনিটের মজার জন্য একটা অবহেলিত বাচ্চা জন্ম দেয়, রাফি রাত বেরাতে রাস্তাঘাটে এসব মানুষকে খুঁজে হত্যা করে। আর তার জন্য রাফিকে আন্ডারওয়ার্ল্ডের লোকেরা আর রাজনীতিবিদরা খুব ভালোভাবে চেনে। রাফি রাতে রাস্তা দিয়ে হাঁটতেছে, এমন সময় একটা অচেনা নাম্বারে ফোন আসে। হ্যালো। কেমন আছো? রাফি বুঝতে পারে এটা রিহা। হ্যাঁ ভালো। আবার ভুলে গেছো? কি? আমি কেমন আছি সেটা জানতে চাইলে না কেন? আমার ইচ্ছা করে নাই। কেন ইচ্ছে করে নাই? অজানা কারণে। ও, হ্যাঁ। অ্যাভয়েড করছো বুঝছি। অ্যাভয়েড না, আমি এরকমই। আচ্ছা, কাল কলেজে আসবা কখন? জানি না। জানো না কেন? এমনি জানি না। তুমি কে যে তোমাকে আমার সবকিছু বলতে হবে? আমি তোমার বউ। কি? হাই, আই লাভ ইউ। বলেই ফোনটা কেটে দিছে। রাত গিয়ে সকাল হলো। রিহা কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখে রাফি রনির সাথে বসে আড্ডা দিতেছে। হাই। কি চাই? ভালোবাসা চাই, দিবা? আরে পাগল নাকি? এসব কি বলো? পাগল, তোমার পাগল। এখান থেকে যাও এখন। আজকে গেলাম, কিন্তু তুমি আমাকে বিয়ে করাই লাগবে। এইসব বলে রিহা ক্যাম্পাসে থেকে ক্লাসে চলে যায়। দোস্ত, রিহা মনে হয় তোরে সত্যি ভালোবাসে। আমার জীবনটা সম্পর্কে তো তুই খুব ভালোভাবে জানোস। হ্যাঁ জানি। তাহলে আমার এমন জীবনে একটা মেয়েকে কিভাবে জড়াবো বল? কিভাবে জেনে শুনে একটা মেয়ের জীবন নষ্ট করে দিব? রাফি, তুই এসব ছেড়ে রিহাকে নিয়ে সংসার কর। এটা সম্ভব না। কেন সম্ভব না? এই পথে আসা সহজ, কিন্তু বের হওয়া ভাবনার চেয়েও কঠিন। হ্যাঁ তা ঠিক, কিন্তু কোনো কিন্তু না, এখন ক্লাসে চল। সেদিনের মতো ক্লাস করে বাসায় ফিরে আসে। পরদিন কলেজে একটা অনুষ্ঠানে রাফিকে রিহা ক্যাম্পাসের জনশূন্য জায়গায় নিয়ে যায়। রাফি, হ্যাঁ বলো। সত্যিই খুব ভালোবাসি। আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? অনেক কারণ আছে। বলো। আচ্ছা, যেই ছেলেটা খুন করে তুমি কি তাকে জীবনসঙ্গী করবে? যেই ছেলেটা দৈনিক নেশা করে তুমি কি তাকে বিয়ে করবে? হ্যাঁ, আমি তাকে বিয়ে করব। কিভাবে সম্ভব এটা? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল। হ্যাঁ তাই তো, এসব কথা বলতেছো। একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কখন এসব জানার পর একটা ছেলেকে ভালোবাসতে পারে না? আমি ভালোবাসবো। তোমাকে নিয়ে দূরে কোথাও চলে যাব, যেখানে আমরা সম্পূর্ণ অপরিচিত থাকব। আমি পারবো না। কেন? বোঝো না কেন? আমার প্রতিটা রাত কাটে নেশার উপর। তোমার যখন নেশা করার ইচ্ছা হয় তখন আমাকে বলবা, সব নেশা শেষ করে দিব। থাকতে পারবো না তো সারা জীবন। পারবো। রিহার এসব পাগলামির কারণেও রাফি ও রিহাকে ভালোবেসে, তাই রাফি রিহাকে নিয়ে দূর কোথাও চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রাফি আর রিহা দুজন রাস্তায় আনমনে হাঁটছে। চারদিক অন্ধকার আর শীত। এরা কোথায় যাবে এসব এখনো ঠিক করে নাই। রিহা রাফির হাত ধরে হাঁটছে আর একে অপরের সাথে বারবার ধাক্কা খাচ্ছে। এইভাবে কতক্ষণ এগিয়ে যাবার পর হঠাৎ একদল লোক এসে রাফিকে হামলা দেয়। রাফির সাথে সবসময় পিস্তল থাকে, কিন্তু রিহার কথায় পিস্তল ফেলে আসছে। রাফি প্রথম কয়েকটা ছেলেকে ঠিকই মারছে, কিন্তু পিছন থেকে কালো মোটা একটা ছেলে মাথায় পিটা দিয়ে রাস্তায় গুয়ায় ফেলে। তখন রিহা হাসতে হাসতে আর 2 হাত দিয়ে তালি দিতে দিতে রাফির সামনে আসে। এই জারজ, তুই কি মনে করেছিলি তোরে আমি বিয়ে করব? আজকের এই দিনটার জন্য আমাকে অনেক দিনও অভিনয় করতে হয়েছে। আজকে তোকে আমি মেরেই ফেলবো। হয় কুত্তার বাচ্চা, এভাবে হাসছিস কেন? এটা বলে রিহা শরীরে জোরে রাফির গালে থাপ্পড় দেয়। রিহা, তুই কি মনে করছিলি আমি বোকা? মানে? আমার কোমরে পিস্তল নেওয়ার সময় তুই যখন আমাকে না করছস, তখনই আমি আমার লোকদেরকে বলে রাখছি। কি?
হ্যাঁ, এই তোরা এদিকে আয়। এইটা বলার সাথে সাথে 30-35 জন লোক এগিয়ে আসছে, সবগুলোর হাতে পিস্তল। রিহা এসব কাণ্ড দেখে রিহার মাথা নষ্ট হয়ে যাবার মতো। রাফি আমাকে মাফ করে দে তোরে মাফ করব? প্লিজ। তোরে আজকে ধর্ষণ করব? রাফি প্লিজ আমার এমন ক্ষতি করিস না, আল্লাহর কসম আমি আর তোর পিছনে লাগবো না। তুই পিছনেই লাগলেই বা কি? এটা বলে রিহার হাতে ধরে কতক্ষণ হাঁটার পর গাড়ি করে রাফির রুমে নিয়ে যায়। রুমে গিয়ে রিহাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। আমাকে মাফ করে দে। আজ তোরে ভোগ করব। বলে গায়ে লেগে থাকা কাপড়ে হাত দিয়ে খানিকটা ছিঁড়ে ফেলে রাফি। যখন এগিয়ে গেল তখন রিহা মাফ করে দাও। বলে জোরে কান্না করে দেয়। তুই কি মনে করছস তোর এই নোংরা শরীর আমি স্পর্শ করব? তুই বাজারের মেয়ের চেয়েও নিকৃষ্ট। শোন, এই রাফি যতই খারাপ হই, জীবনে যা কিছু করি বা না করি, কিন্তু এটা কসম করে বলতে পারি আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে ওই দৃষ্টিতে তাকাই নাই। আমাকে ক্ষমা করে দাও। এখন রুম থেকে বের হ। রাফি রিহাকে রুম থেকে বের করে দিয়ে শুয়ে শুয়ে ভাবতে থাকে। আমাদের মা বাবা নাই বলে কেউ কি আপন করে নিতে পারে না? কোনো মেয়ে যদি এমন পাগলামি করে তাহলে কোন মানুষটার মন ওর মেয়েটার প্রতি আকর্ষণ সৃষ্টি হবে না? আমিও তো ওরে ভালোবেসেছিলাম, ওরে নিয়ে স্বপ্ন দেখছিলাম ও আমাকে সব কিছু ছাড়িয়ে ভালো পথে নিয়ে আসবে। রিহা যদি আমাকে ভালোবাসতো তাহলে কি এমন হতো? আমি কি দেখতে খারাপ, নাকি আমার কোনো কিছুর অভাব আছে? ওর বাবার যত টাকা আছে তার চেয়ে আমার অ্যাকাউন্টে দ্বিগুণ হবে। তাহলে ও আমার সাথে এমন অভিনয়টা করলো কেন? ওরে নিয়ে অনেক স্বপ্ন দেখছিলাম, কিন্তু মনের সন্দেহে ওদের ঠিক করে রাখছিলাম যেন আমাকে ফলো করে। তাই হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে। এগুলো রাফি ভাবতে ভাবতে চোখ দিয়ে আপনা আপনি কয়েক ফোঁটা পানি চলে আসে। 2 দিন পরে কলেজে যায়। দোস্ত, দুদিন তোর মোবাইল বন্ধ ছিল কেন? এমনি। মনে হয় তোর মনটা খারাপ। আরে না, চল ওই দিকের গাছটার নিচে গিয়ে বসি। কতক্ষণ বসে থাকার পর পিছন দিয়ে রিহা এসে হাজির। রনি রিহাকে দেখে দোস্ত, আমি গেলাম। কোথায় যাবি? ক্যাম্পাসে আছি, তুই ভাবির সাথে কথা বল, আমি গেলাম। কে ভাবি? পিছনে তাকিয়ে দেখ। রাফি পিছনে তাকিয়ে দেখে রিহা মন খারাপ করে দাঁড়িয়ে আছে। আবার মারতে চাও? আরেকবার কি সুযোগ দেওয়া যায় না? পরের বার বিছানায় নিয়ে ঘুমানোর পর পিস্তল দিয়ে মাথার খুলি ফুটো করে দিবা। আসলে আমি তোমার থাপ্পড় খাওয়ার পর তোমার খোঁজ খবর নিয়ে দেখি তোমার সাথে ফেস টু ফেস কিছু করতে পারবো না, তাই এসব করছি। ভালোই করছো। তুমি কি জানো মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান কথা? রিহা চুপ করে আছে। কাউকে ভালোবাসতে না পারলে কেন এমন করে তার জীবনটা নষ্ট করে দিতে চাও? তোমাকে থাপ্পড় দিছি তাই তো এত রাগ নাকি? আমাকে ইচ্ছা মতো যতগুলি মন চাই ততগুলো থাপ্পড় দিয়ে সামনে থেকে চলে যাও। রাফি মানুষই তো ভুল করে, আমাকে মাফ করে দাও। আমি মাফ করে দিছি, কিন্তু বিশ্বাস জিনিসটা একবার ভেঙে গেলে সেটা ঠিক হয় না। তার মানে আমাকে অবিশ্বাস করো? হ্যাঁ, এখন সুযোগ দিলে পরে আবার আমাকে মারতে প্ল্যান করবা না, তার কি কোনো গ্যারান্টি আছে? রিহা চুপ হয়ে আছে। বাই, ভালো থাকো। বলে রাফি ক্যাম্পাসে থেকে বের হয়ে রুমে এসে শুয়ে থাকে। এমন সময় রাফির মোবাইলে একটা ফোন আসে। রাফি ভাইয়া, কে? ভাইয়া আমি জিনিয়া। ও, কেমন আছিস রে? ভাইয়া আমি ভালো নাই। কান্না করে করে ওই কি হয়েছে রে? সেলিম নামের ছেলেটা আমাকে রাস্তায় যা তা বলছে আর গায়ে হাতও দিচ্ছে। কি তোর গায়ে হাত দিচ্ছে? হ্যাঁ। আচ্ছা, আমি কালকে আসতেছি। আচ্ছা। এটা জিনিয়া, রাফিকে ধর্মের ভাই বলেছে। এই মেয়েটারও কেউ নাই। রাফি সবকিছু ঠিকঠাক করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়িতে পৌঁছানোর পরে দেখে জিনিয়া কান্না করতে করতে রাফির বুকে এসে পড়ছে। বোন, চিন্তা করিস না, আমি ওরে দেখে নিব। বলে রাফি সেলিমের খোঁজে বের হয়ে সেলিমকে খোঁজে। জিনিয়ার সামনে এনে এই ছেলেটা? হ্যাঁ। আমার বোনের গায়ে নাকি হাত উঠাইছস? ভাই আমি জানতাম না এটা আপনার বোন। আমার বোন জানলে হাত দিতি না, আর অন্য কেউ হলে হাত দিবি? সরি ভাই, আর এমন হবে না। ওর পায়ে ধরে ক্ষমা চা। না ভাই, ওর মতো পশু পায়ে ধরা লাগবে না, চলো। চল। রুমে যাওয়ার পর ভাইয়া তোমার লেখাপড়া কেমন চলছে? হ্যাঁ, ভালো। ভাইয়া এগুলো তোমার জন্য রান্না করেছি। তুই এত কষ্ট করতে গেলি কেন? তোমার জন্য কিছু রান্না করলাম আর তুমি বলতেছো কষ্ট। ভাইয়া আরো কিছু বলবি নাকি? আমার একটা পছন্দের ছেলে ছিল। তাই নাকি? আমার বোন কোন ছেলের প্রেমে পড়ছে?
আমি প্রেম করি নাই। ওই ছেলেটা আমাকে অনেক দিন ধরে ফলো করে। ছেলেটার নাম কি আর কি করে? ছেলেটার নাম আবরার খান, ব্যাংকে জব করে। আচ্ছা, আমি 2 দিনের মধ্যে সব ব্যবস্থা করতেছি। ভাই, তুমি আপন ভাইয়ের চেয়েও বেশি। বলে জিনিয়া কান্না করে দেয়। আরে কান্না করার কি আছে, এটা তো খুশির খবর। তুমি আমার আপন ভাই। আপন ভাই তো। পরের দিন কলেজে যাওয়ার পর রিহা রাফিকে দেখা মাত্র দৌড়ে এসে রাফির শার্টের কলার ধরে রাফিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সবার সামনে ঠোঁটে চুমু দিয়ে দিছে। রাফি থ মেরে দাঁড়িয়ে আছে। রাফি মনে করছে হয়তো ওই দিনের মতো থাপ্পড় দিবে, কিন্তু চুমু দিয়ে দিছে। ওই এটা কি করলে তুমি? কুত্তা, তুই এতদিন কোথায় ছিলি? জাহান্নামে ছিলাম। তোর কোনো সমস্যা? বাবু এসব হলো কেন? এই বলে আবার জড়িয়ে ধরছে। ঠিক তখনই রাফি কষে রিহার গালে থাপ্পড় মারে। তখন রিহা কান্না করতে করতে বলে, হ্যাঁ, আমি প্রথম অভিনয় করেছি, কিন্তু এখন তো ভালোবাসি। আমি তোমার সাথে অভিনয় করতে করতে ভালোবেসে ফেলেছি। কেন আমাকে বুঝতেছো না? আই লাভ ইউ। তুই যতটা ভালোবাসোস আমি তার চেয়েও বেশি ঘৃণা করি। এটা কি তোমার মনের কথা? হ্যাঁ, আমার কথা। এই বলে রাফি ক্যাম্পাস থেকে বের হয়ে গেছে। রাফি মাঝরাতে বসে বসে ভাবতেছে, আগেই ভালো ছিলাম, কেন একটা মেয়ের পাগলামিতে ওর মায়ায় জড়াইছি। এখন এই মায়ের বাঁধনটা যে ছাড়তে চাইছে না। এইসব ভাবনা ছেদ ঘটিয়ে রনির ফোন। দোস্ত, তুই নাকি ক্যাম্পাসে রিহাকে থাপ্পড় দিছস? হ্যাঁ, তো কি হয়েছে? ক্যাম্পাসে সবাই কানাগুনা করতেছে। মানুষ এগুলো খুব ভালো পারে। এখন বল কিসের জন্য ফোন দিছস? আজ রাতে সিন্ধার জন্মদিন, তাই সবাই ওকে উইশ করব, তারপর গান হবে। চলে আসবি কিন্তু। মন ভালো না? এর জন্যই তো আসবি। দেখি আসতে পারি কি না। এসব বুঝি না, অনেক ছাত্ররা থাকবে, চলে আসিস। তুই যাওয়ার সময় আমার রুমে আসিস, তারপর দুজনে যাব। ওকে মাম্মা। ওকে, বাই। রাতে রাফি আর রনিশ স্নিগ্ধার জন্মদিনে গিয়ে উইশ করে। কতক্ষণ পরে দেখে সেই রিহাটা এক করে দাঁড়িয়ে আনমনে রাফির দিকে চেয়ে আছে। দোস্ত, দেখ রিহা কিভাবে চেয়ে আছে। তোর মন চাইলে তুই দেখ। দোস্ত, তোর কণ্ঠ সুন্দর, আবার ভালো গিটারিস্টও, তাই বলছি একটা গান গিয়ে সবাইকে আনন্দ দে অ্যান্ড তোর মনও ফ্রেশ করে নে। দোস্ত, মুড ভালো না রে। এই সাব্বির, সব অফ কর। কেন? রাখি শুধু গিটার দিয়ে একটা গান গাইবে। ওইসব বন্ধ। তখন সাব্বির রাফির হাতে গিটার উঠিয়ে দেয়। রাফি গিটারটা নিয়ে স্যার আয়ুব বাচ্চুর বিখ্যাত গান হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথায় মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা। এই গানটা গাওয়ার পর সবাই হাতে তালি দিয়ে সম্মাননা জানালো। রাফি গান শেষ করে, দোস্ত, অনেক অনেক সুন্দর হয়েছে। রফি, এটা আমার 22তম জন্মদিনের মধ্যে এটা সবচেয়ে সেরা। থ্যাঙ্কস দোস্ত। ওকে, আমি এখন বাসায় যাব। কেন? এমনি ভালো লাগছে না। ও আচ্ছা, সাবধানে যাইস। ওকে। রনি, এখন বাসার দিকে যাবি? আমি একটু পরে যাব। ওকে, থাক তাহলে, আমি গেলাম। ওকে। রাত 12:30-এর দিকে রাস্তায় আনমনে হাঁটছে আর রাতের আধারে প্রাকৃতিক পরিবেশটা দেখে দেখে হাঁটছে। রাফি হাঁটার মাঝে হঠাৎ একটা গাড়ি ওর উপর দিয়ে যায়। 1:45-এর দিকে রনির মোবাইলে ফোন আসে। হ্যাঁ দোস্ত, বল। আপনার নাম্বারটা ওর ডায়াল করার নাম্বারে পাইছি। আপনি ওনার কি হন? আমি ওর বন্ধু, রাফির কাছে দেন। আপনার বন্ধু রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্টে খুব খারাপ অবস্থা। কি? হ্যাঁ, আপনি তাড়াতাড়ি অ্যাপোলো হসপিটালে আসেন। তখন রনি হাউমাউ করে কান্না করে দেয়। কি রে রনি, কি হয়েছে? রাফি নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। এই কথা শেষে সবাই নির্বাক হয়ে যায়। রিয়া রনির কাছে এসে, আমার রাফির কি হয়েছে? রাফি গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। রিহাও এই কথা শুনে হাউমাউ করে কান্না করে দেয়। তোরা কে কে যাবি? তাড়াতাড়ি গাড়িতে ওঠ। তখন সবাই গাড়িতে উঠে হসপিটালে যায়। হসপিটালে গিয়ে দেখে রাফিকে অপারেশন থিয়েটারে নিয়ে রাখছে। ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হওয়ার পর, আমার ভাইটার কি অবস্থা? খুবই খারাপ, ইমার্জেন্সি রক্ত লাগবে। রক্তের গ্রুপ কি আর কত ব্যাগ? ও নেগেটিভ অ্যান্ড 3 ব্যাগ লাগবে। কি? ও নেগেটিভ? হ্যাঁ প্লিজ তাড়াতাড়ি রক্ত জোগাড় করেন। সিন্ধারে, ও নেগেটিভ রক্ত এখন কোথায় পাবো রে? ব্লাড ব্যাংকে ফোন দে। ব্লাড ব্যাংকে ফোন দিয়ে, স্যার,
আপনাদের কাছেও ও নেগেটিভ রক্ত আছে? ছিল স্যার, কিন্তু এটা কতক্ষণ আগে নিয়ে গেছে। এই কথা শুনে সবার মাথা খারাপ হয়ে যাবার পালা। আমার রাফি কোথায়? হঠাৎ নিচ থেকে এসে রিহা এই কথা বলে রিহারে সবকিছু খুলে বলার পর আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। সত্যি? হ্যাঁ, তাড়াতাড়ি চলো। ডাক্তার সাহেব, একজন পাওয়া গেছে। স্যার 2 জন লাগবে। কেন? একজনের কাছ থেকে 2 ব্যাগের বেশি নেওয়া যায় না, আর নিলেও রক্তদাতার মৃত্যু হতে পারে। মৃত্যু হলে আমার হবে, তাতে তোর কি? আমাকে চিনস? আপনি যেই হন না কেন, আমরা এমনটা করতে পারবো না। না করলে এখন তোকে আমি মেরেই ফেলবো। তাহলে এই কাগজে স্বাক্ষর করে নেন। স্বাক্ষর করার পরে রিহাকে ডাক্তার সাথে করে নিয়ে অপারেশন থিয়েটারে যায়। রিহা গিয়ে দেখে রাফিকে লম্বা করে শুয়ায় রাখছে আর মুখে অক্সিজেন, বড় বড় শ্বাস নিচ্ছে। রিহার চোখে পানি চলে আসছে। আল্লাহ, তুমি আমার রাফিরে ভালো করে দাও। আমার জীবন নিয়ে হলেও আমার রাফিকে বাঁচাও। রিহার থেকে 3 ব্যাগ রক্ত নিয়ে রাফিকে দেয়। রিহার রক্ত দেওয়ার পর রুম থেকে বের হয়। রুম থেকে বের হওয়ার সাথে সাথে মাথা ঘুরিয়ে পড়ে স্নিগ্ধার উপরে। রিহার রক্ত দেওয়ার পর হসপিটালের রুম থেকে বের হওয়ার সাথে সাথে মাথা ঘুরিয়ে স্নিগ্ধার উপরে ঢলে পড়ে। তখন সবাই রিহাকে নিয়ে বেডে শুয়ে ডাক্তার এনে জরুরি বিভাগে নিয়ে যায়। রাফির জ্ঞান ফিরে 2 দিন পরে। রাফির জ্ঞান ফেরার পর ডাক্তার সাহেব রনিকে জানায়। রাফি ভাই আমার, তোর এখন কেমন লাগছে? কান্না করে করে রাফির চোখ দিয়ে যখন আপনা আপনি কয়েক ফোঁটা পানি চলে আসে। তোর গাড়ি চাপা কে দিচ্ছে? আমি জানি না রে, তবে মনে হয় এটা রিহার কাজ। এ ছাগল, চুপ থাক। তুই বেঁচে আসিস কার জন্য? আমরা সবাই রক্ত খুঁজতে খুঁজতে ব্যর্থ হয়ে গিয়েছিলাম। তখন রিয়া এসে রিয়ার শরীর থেকে 3 ব্যাগ রক্ত দিয়েছে। 3 ব্যাগ রক্ত, জানিস? তো কেমন রিক্সের ব্যাপার। 3 ব্যাগ দিলে জানিস তো কি হয়। রিহা আমাকে বাঁচিয়েছে। হ্যাঁ, রিহা রক্ত না দিলে তোরে আমরা সবাই হারাতাম। রিহারে দেখছি না যে, রিহা কোথায়? রিয়া এখন পাশের রুমের বেডে শুয়ে আছে। বেডে কেন? 3 ব্যাগ রক্ত দিলে যা হওয়ার কথা তাই হয়েছে। মানে কি? রিহার কি হয়েছে রে? রিহারে আল্লাহ তাআলা নিজ হাতে বাঁচিয়ে রাখছে। রিহা রক্ত দেওয়ার পর প্রায় মরার অবস্থায় ছিল, তখন ওর বাবা দিনের ভিতরে রক্তের ব্যবস্থা করে। ওর সাথে এখন দেখা করব। এখন কিভাবে করবি? এখন তোর অবস্থা খুব খারাপ। তোর সব কিছু ঠিক হতে প্রায় মাসখানেকের মতো সময় লাগবে। তাহলে কখন ওর চেহারা দেখব? পরে দেখতে পারবি, বাঁচলে সারা জীবন দেখতে পারবি। এখন ভালোই শুয়ে থাক। 2 দিন পরে রাফি সকালে ঘুম ভাঙার পর দেখে রিহার সামনে। দুজনের চোখাচোখি হওয়ার সাথে সাথে দুজনেরই চোখ দিয়ে পানি পড়তে থাকে। এখন তোমার কেমন লাগতেছে? হ্যাঁ ভালো। রিহা, তুমি আমাকে বাঁচালে কেন? আমার কলেজাটাকে আমি না বাঁচালে কে বাঁচাবে? সত্যিই ভালোবাসো? অনেক ভালোবাসি। বলে রিহা রাফির মাথার পাশে বসে হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তাহলে আগে কেন এমনটা করলে? রাফি, মানুষ তো একবার ভুল করতেই পারে। আমি তখন প্রতিশোধের আগুনে অন্ধ হয়ে গেছিলাম। আমি বুঝতে পারি নাই তোমাকে এত ভালোবেসে ফেলেছি। আমাকে ক্ষমা করে দাও। আর এসব করবা না তো? একটা মানুষ কি জেনে শুনে নিজের কলিজায় আঘাত করতে পারে? আমি তখন না জেনে শুনে এসব করে ফেলেছি। আমি তোমার পাশ থেকে সারা জীবন কাটাতে চাই। এই বলে রাফির কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। 1.5 মাস পরে আজ রাফি আর রিহার বিয়ে। বিয়েতে রাফি আর রিহার সব বন্ধু বান্ধব আসে। রাফির বোন জিনিয়া আর তার বড় আসে। বিয়ে হওয়াতে রিহার বাবা মা ও আত্মীয় স্বজন সবাই খুশি। বাবা, আমি আমার পাগলি মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম। তুমি ওরে তোমার মতো রাইকো। এই বলে হাতে হাত মিলিয়ে দিয়েছে রিহার বাবা। বাবা দোয়া করবেন যেন ওরে নিয়ে সারা জীবন কাটাতে পারি। আল্লাহ যেন তাই করে। রাফি এখন বাসর ঘরের সামনে। রাফি জীবনেও ভাবে নাই তার জীবনে এমন একটা দিন আসবে। রাফি ঘরে ঢুকতে দেরি করতেছে, তাই রিহা ঘর থেকে বের হয়ে দেখে রাফি আকাশের দিকে চেয়ে ভাবনা মুখে চেয়ে আছে। তখন রিহা রাফির পেছন থেকে জোরে জড়িয়ে ধরে। তখন রাফিও পিছনে ফিরে রিহাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। এই কেউ দেখে ফেলবে তো? দেখলে দেখবে। দেখলে দেখবে মানে? তুমি কি সবার সামনেই এমন করবা? আমার বউরে আমি করবো, তাতে কার কি? আহারে, এখন ভালোবাসা উতলে উঠছে। ঠোঁট ভেঙে ভেঙচি কেটে।
ওই এটা বললে কেন? 2 মাস আগে তো আমি কতবার বলছি বাবু আমি ভুল করছি আমাকে মাফ করে দাও, তখন গন্ডারটার একটুও মন গলে নাই। কি আমি গন্ডার? গন্ডার, হাতি আরো বড় বড় প্রাণী। দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা। এখন হাতির নিচে পড়তে হবে। দেখে নাও। বলেই শাড়ির আঁচলে প্যাচ খুলতে থাকে। এই রাখো রাখো, রুমে গিয়ে নেই তারপর। না, এখানেই আমার স্বপ্ন, খোলা জায়গা করব। বলি দুষ্টুমাকে হাসি দেয়। তখন রাফি রিহাকে পাজা গলি করে নিয়ে বাসর করার উদ্দেশ্যে রুমে ঢুকে লক করে দেয়। তাই আর বাকিটুকু বলতে পারলাম না, সিসি ক্যামেরা থাকলে হয়তো বলা যাইতো। আসসালামু আলাইকুম। 26 বছর বয়সী লিজা হোটেল রুমে বসে অপেক্ষা করছে তার দেবর ও তার পার্টনার শাওনের জন্য। এই প্রায় 30 মিনিট পর আসলো শায়ন। কিরে, তোর আসতে এতক্ষণ লাগে? সরি ভাবি, বাইকের তেল শেষ হয়ে গেছিল। ও আচ্ছা, নে তাড়াতাড়ি শুরু কর, আজ বেশি সময় নাই। তোর ভাই বাসায় এসে না দেখলে সন্দেহ করবে। আচ্ছা ঠিক আছে। শোন, কাপড় সব খুলবি না, এমনি কর। ওকে ভাবি। ওকে আচ্ছা, এগুলো বলা বাদ দিয়ে তাড়াতাড়ি শুরু কর। কথাটা বলেই বিছানায় শুয়ে পড়ল লিজা। আর শুতে শুতে লিজা বলল, সীমা কোথায়? বাইরে বসে আছে। অতঃপর লিজা ও শাহন তাদের কাজ শুরু করলো। চলে গেল পাপের দুনিয়ায় নিজেদের দেহের চাহিদা মেটাতে। প্রায় 15 মিনিট পর, ওই তোর হয়েছে? ভাবি। আচ্ছা সর, ওটা আমার উপর থেকে। আর একটু থাকো না প্লিজ ভাবি। তোকে সুখ দিতে গিয়ে আমি আমার সংসার ভাঙতে পারবো না, সর। একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিল শাওনকে লিজা। তারপর নিজের কাপড় ঠিক করতে করতে লিজা বলল, আমি গেলাম। আর শোন, বারবার কল করবি না বলে দিলাম। তোর ভাইয়া মাঝে মাঝে ফোন হাতে নেয়, যদি ধরা পড়ি তাহলে আমাকে আর পাবি না। না না ঠিক আছে ভাবি, আমি তোমাকে হারাতে পারবো না। এই বলে লিজা নিজের বোরখা পরে রুম থেকে বেরিয়ে সীমাকে ডেকে নিয়ে হোটেল ত্যাগ করে। লিজা বাইরে এসে একটা সিএনজি ধরে বাসা থেকে রওনা হয় সীমাকে সাথে নিয়ে। আসলে সীমা হলো লিজার বাসার কাজের মেয়ে, যাকে লিজা নিজের বোনের মতো দেখে আর বিশ্বাসও করে। তাই ওকে সাথে নিয়ে নিজের ইচ্ছে মতো পরপুরুষের সাথে নিজের চাহিদা মেটায় লিজা। এই সীমার আরও একটা চরিত্র আছে, যেটা এই গল্পে পরে আপনারা জানতে পারবেন। এদিকে শাওন এখনো হোটেল রুমেই বসে আছে, যেখানে এতক্ষণ নিজের চাহিদা মেটালো দুজনে। শাওন বসে বসে ভাবছে, লিজা, ভাবির কিসের অভাব? টাকা, সম্পত্তি, স্বামীর ভালোবাসা। ওর তো 3 বছরের একটা মেয়েও আছে। আর আমার তো মনে হয় না সাদিক ভাইয়া ওর কোনো চাওয়া অপূর্ণ রেখেছে। তাহলে কেন? এসব ভাবতে ভাবতে ঘড়ির দিকে তাকিয়ে শাওন দেখে 3:46 মিনিট। ওরে বাপরে, বলে উঠে দাঁড়ায় শাওন। আজ প্রাইভেট মিস হবে বলে মনে হয়। হোটেল থেকে বেরিয়ে এসে বাইক নিয়ে চলে যায় শাওন। এদিকে প্রায় 15 মিনিট পর বাসার সামনে চলে আসে লিজা। তারপর সিএনজি ভাড়া দিয়ে লিজা সীমাকে বলল, কিরে সীমা, তোর ভাইয়া আবার আসে নাই তো? মনে হয় আসে না ভাবি, আসলে তো বাইরেই গাড়ি থাকতো। আচ্ছা তাড়াতাড়ি চল। অতপর লিজা বাসায় এসে গোসল করে ফ্রেশ হয়ে সোফায় বসে টিভি দেখছে। এমন সময় শিপনের ফোন। লিজা প্রথমে ধরল না, কিন্তু শিপনও নাছোড়বান্দা, ফোন দিয়েই যাচ্ছে। অতপর কলটা রিসিভ করলো লিজা। কি বলবি তাড়াতাড়ি বল। কলটা ধরতে এত দেরি হলো কেন ভাবি, জানতে পারি? আমি কি তোর বউ যে তোকে সব বলতে হবে? আজ এরা পেঁচাল বাদ দিয়ে কেন কল করেছিস সেটা বল। কাল একটু দেখা করতে পারবে? না, কাল হবে না। কেন? আমার সমস্যা আছে। আর মনে রাখিস, আমি কোনো পতিতা না যে তুই ডাকলি আর আমি চলে আসবো। আমার সংসার আছে, সব কিছু মেনটেন করে চলতে হয় আমার। তো কবে দেখা করবে? দেখি। টু কলটা কেটে দিল লিজা। তারপর সীমাকে 1 কাপ চা দিয়ে যেতে বললো। আবারও টিভি দেখায় মনোযোগ দিল লিজা। তারপর স্বামীটাকে কোলে নিল। ও, স্বামীটা হচ্ছে লিজার মেয়ে। সিরিয়াল দেখছে লিজা, পছন্দের সিরিয়াল বলে কথা। এই নিন ভাবি চা। তোর কাজ শেষ? হাত বাড়িয়ে চা নিয়ে বলল লিজা, ভাবি। আচ্ছা তো বস, এখানে টিভি দেখি। ভাবি। বলেই ফ্লোরে বসে পড়ল সীমা। আরে সোফায় বস না, এখন কি তোর ভাইয়া আছে? তারপর সোফায় বসতে বসতে সীমা বলল, কেমনে আপনি একসাথে দুজনকে সামলে দেন ভাবি? শাওন শিপন দুজন প্রেমিক? বলে একটা শ্বাস ছাড়ল সীমা। তারপর লিজা একটা হাসি দিয়ে বলল, 2 জন কোথায় রে? 3 জন। তোর ভাইয়া আছে না? বলে একটা আবারও দীর্ঘশ্বাস ছাড়ল সীমা। সীমা তখন মনে মনে ভাবছে, আমি একটাকেই সামাল দিতে পারি না, আর উনি 3টা। বিকাল 5টা। গাড়ির হর্ন শুনে রাত্রি করে সোফা থেকে উঠে পড়ে সীমা। সীমার কাণ্ড দেখে মুচকি একটা হাসি দিল লিজা আর বলল, এত ভয় করিস তোর ভাইয়াকে? ভাবি অনেক। তাহলে আমাকে যে এইসবে সাহায্য করিস যদি জানতে পারে? সীমা চুপচাপ। কি ব্যাপার লিজা,
কি করছো? আমার মামুনি সামিরা কেমন আছো? বলে থপ করে সোফায় বসে পড়লো সাদিক। অনেক ক্লান্ত সে। এই তো টিভি দেখছি। আজকে খুব বেশি ক্লান্ত। আর তোমার অফিস তো 4টা বাজে শেষ হয়, তাহলে মাঝে মাঝে 5টা, 5:30, এমনকি কোনোদিন 6টা বাজেও বাসায় আসো কেন? হুম, অনেক কাজ থাকে তাই। আচ্ছা যাও, ওপরে যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও। আর বাহানা দিতে হবে না। পর লিজা নাস্তা রেডি করছে আর এদিকে ওকে। বলেই উপরের দিকে হাঁটা দিল সাদিক। যা সীমা, তোর ভাইয়াকে নাস্তা দে। ওকে ভাবি, যাচ্ছি। দিকে সাদিক ওপরে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর নাস্তার টেবিল আসলো। কিরে সীমা, নাস্তা রেডি? ভাইয়া বসুন দিচ্ছি। তারপর নাস্তা সেরে সাদিক নিজে লিজার কাছে চলে আসে। নাস্তা করছো? হুম, করলাম। আচ্ছা সন্ধ্যা তো হয়ে এলো, বাজারে যাবা না? না, আজ যাব না। যা আছে তাই দিয়ে সীমাকে চালিয়ে নিতে বলো। এইভাবেই দুজন গল্প করতে করতে অনেক সময় কেটে গেল। এখন রাত 10টা। লিজা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে একটা নাইট ড্রেস পরেছে আর সাদিককে দেখছে। সাদিক বসে ল্যাপটপ নিয়ে কাজ করছে। তারপর লিজা সাদিককে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আর কত অফিসের কাজ করবা? ঘরে যে বউ আছে সেটা ভুলে গেছো? সাদিক নিজের কাজ রেখে রিজাকে হ্যাচকাট এক টান দিয়ে বিছানায় চেপে ধরলো আর বলল, না, ভুলি নাই। বলেই লিজার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। লিজাও নিজের স্বামীর সোহাগ চোখ বন্ধ করে উপভোগ করছে। এইভাবে প্রায় 10 মিনিট চলতো। তারপর হঠাৎ টেবিলে রাখা লিজার মুঠোফোনে মেসেজ টোন বাজতেই দুজনেই চোখ সেদিকে গেল। তখন সাদিক কিছু বুঝে ওঠার আগেই লিজা ওকে আরো শক্ত করে ধরে আবারও ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় সাদিকের। সাদিকও সেদিকে খেয়াল না করে নিজের স্ত্রীর ভালোবাসায় ডুবে গেল। এইভাবে চলতে থাকে স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসা। তারপর হঠাৎ গভীর রাতে ঘুম ভাঙে লিজার ঘুম ভাঙার পর লিজা সাদিকের দিকে তাকিয়ে দেখে সাদিক ঘুমাচ্ছে। লিজা উঠে ফোনটা নিয়ে দেখে শাওনের মেসেজ। তখন মনে মনে 101টা গালি দিল ওকে। দিয়ে এসে আবারও ঘুমিয়ে পড়লো লিজা। সকালবেলা 8টা বাজে। ঘুম ভাঙলো সাদিকা। লিজা এখনো ঘুমাচ্ছে। লিজার দিকে তাকিয়ে আছে সাদিক। ঘুমের মধ্যে লিসাকে নিষ্পাপ শিশুর মতো লাগছে। তারপর লিজার কপালে একটা আলতো কিস করে বিছানা থেকে উঠে সোজা ওয়াশরুম চলে যায়। তারপর শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বাইরে বের হয়। এদিকে লিজা এখনো ঘুমাচ্ছে দেখে সীমাকে ডেকে চা দিতে বলে। নিউজ পেপার নিয়ে ব্যালকনিতে বসে পেপার পড়তে শুরু করলো সাদিক। সীমা চা দিয়ে গেল আর সাদিক চায়ের কাপে চুমুক দিচ্ছে আর খবর পড়ছে। এদিকে লিজাও ঘুম থেকে উঠে গোসল সেরে আয়নার সামনে বসে সাজুগুজু করছে। সাদিক পেপার পড়া শেষ করে রুমে আসে। এসে দেখে লিজা একটা নীল শাড়ি পরে আয়নার সামনে বসে আছে। লিজাকে নীল শাড়ি এরকম নীল পরীর মতো লাগছে, যা দেখে সাদিক নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না। লিজাকে পেছন থেকে জড়িয়ে ধরে তার পিঠে নাক ঘুষতে লাগলো সাদিক। হঠাৎ সাদিকের স্পর্শে লিজা একটু কেঁপে উঠলো এবং লিজাও রং পরিবর্তন হতে লাগলো। তারপর সাদিক বলল, আচ্ছা লিসা, তুমি এত সুন্দর কেন? তোমাকে যত দেখি ততই তোমার রূপে মুগ্ধ হয়ে যায়। আচ্ছা তাই বলছি, কেন আগে কি সুন্দর লাগতো না? আসলে সেটা না, কিন্তু তুমি যেন দিন দিন আরো বেশি সুন্দর হয়ে উঠছো। সেটা কি জানো? হ্যালো মিস্টার, কয়টা বাজে? কেন? অফিসে যাবেন না? যাবো তো। তো আমাকে ছাড়েন আর অফিসে চলে যান। ধুর, সারাদিন অফিস আর অফিস, ভালো লাগে না। এই বলে সাদিক রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে পড়লো। এখন সকাল 11টা। লিজা সোফায় বসে টিভি দেখছে। হঠাৎ করে এমন সময় লিওনের ফোন। লিজার ভার্সিটির ফ্রেন্ড লিওন। লিজা ফোনটা হাতে নিয়ে অবাক। নিলয় আমাকে কল করেছে। তারপর তাড়াহুড়ো করে রিসিভ করলো লিজা। হ্যালো, কেমন আছো নিলয়? আলহামদুলিল্লাহ, ভালো। তুমি? আমি ভালো কি না সেটা তো জানোই। এসব এখন আর ভেবে লাভ কি? আচ্ছা বাদ দাও ওসব। তুমি তো বিয়ে করেছো তাই না? একটা ছেলে সন্তানও আছে, 6 মাস বয়স। আরে বাহ, তাহলে তো সুখেই আছো। আচ্ছা রাখি, এখন অফিসে আছি। আচ্ছা ভালো থেকো। ছোট করে কলটা কেটে গেল। তার 7 দিন পর লিজা প্রতিদিনের মতো সোফায় বসে টিভি দেখছে। কিন্তু লিজার তার কিছুই ভালো লাগছে না। সেজন্য লিজা সীমাকে ডাক দিল একটু গল্প করার জন্য। কিন্তু সীমা বলল সে ব্যস্ত। আর এদিকে লিজা বোরিং হয়েছে বসে বসে। তাই মনে মনে ভাবলো, একটু শপিং করলে কেমন হয়? শপিং করলে হয়তো মনটা ভালো হয়ে যাবে। যেই বাবা সেই কাজ। রেডি হয়ে বেরিয়ে পড়লো শপিং করতে। যাবার আগে সীমাকে বলে গেল যে সাদিক আসলে যেন তাড়াতাড়ি নাস্তা রেডি করে ওকে খেতে দেয়। তারপর টানা 3 ঘন্টা ঘোরাঘুরি করে শপিং করার পর মার্কেট থেকে বের হলো লিজা। লিজা বের হয়ে দেখে শিপন সামনে দাঁড়িয়ে আছে। এই জন্য লিজা শিপনকে পাশ কাটিয়ে যেতে চাইলে তারপরেও শিপন লিজাকে দেখে ফেললো। কি খবর ভাবি, শপিং করলে?
ভাবি তোমাকে আজ খুব সুন্দর লাগছে। এই কথা শুনে লিজা লজ্জায় চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আচ্ছা ভাবি, চলো না, পাশে একটা হোটেল আছে, একটু। আজ পারবো না শিপন, তোর ভাইয়া বাসায় এসে পড়েছে মনে হয়। আরে ভাবি, কিছু হবে না, চলো প্লিজ। না শিপন, আজ আমি পারবো না। বলেই চলে যেতে লাগলো লিজা। তখনই শিপন বলে উঠলো, কি বললে, পারবে না? তাহলে কি ভিডিও? লিজা থেমে গেল। শিপনও গ্রিন সিগন্যাল পেয়ে লিজাকে নিয়ে হোটেলে চলে গেল। এদিকে শারিক বাসে এসে বসে আছে, কিন্তু লিজার কোনো খবর নাই। কয়েকবার ফোন করলেও রিসিভ হয়নি, তাই একটু টেনশন হচ্ছে। সীমাকে বারবার প্রশ্ন করলেও সে বলে শপিংয়ে গেছে। আসলে সীমা এটা জানে যে লিজার দেরি হবার কারণ কি, তাই সীমা টেনশন না করতে পেরে নিজের কাজ করছে। তারপর সন্ধ্যার কিছুক্ষণ পর বাসায় ফিরল লিজা। দাঁড়াও লিজা, কোথায় ছিলে এতক্ষণ? এই তো শপিংয়ে গেছিলাম। পাঁচটা হাসি দিয়ে কি 5 ঘন্টা লাগে তোমার শপিং করতে? লিজা চুপচাপ কোনো কথা বলি না উপরে চলে যাচ্ছে। সাদিকও লিজার পিছন পিছন উপরে গেল। লিজা রুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে ঢুকতেই সাদিক আবার প্রশ্ন করলো, কি হলো লিজা, আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন? কি উত্তর দিব? কি উত্তর দিবা মানে? তুমি এতক্ষণ কি এমন কাজ করলে যে তোমার এত দেরি হলো বাসায় ফিরতে? সাদিক চিল্লাবা না, সামিরা পাশের রুমে পড়ছে। এমন সময় হঠাৎ লিজার ফোনটা বেজে উঠল। লিজা ফোনটা নেওয়ার আগে সাদিক ফোনটা নিয়ে রিসিভ করে কোনো কথা না বলে কানে ধরতেই অবাক হয়ে যায়, কারণ ওপাশ থেকে শাওন বলছে, কি ব্যাপার ভাবি, আজ নাকি তুমি শিপনকে টাইম দিছ? তো আমাকে কি ভুলে গেছো? এপাশে সাদিক চোখ। লিজা ফোনটা নেওয়া কোনো চেষ্টাও করলো না, শুধু নিচের দিকে তাকিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কারণ সে সাদিকের মুখ দেখে বুঝে গেছে কলটা কে করেছে। তারপর শাওন আবারও বলল, কি ব্যাপার ভাবি, কথা বলছো না কেন? ভাইয়া কি পাশে আছে? শারিক এখনো চুপ করে সব শুনছে আর আগে ফুলে উঠছে। আর লিজা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু মুখে কোনো অনুশোচনা বা ভয়ের ছিটে ফোটাও নেই লিজার। ওপাশ থেকে আবারও বলে উঠল, ও বুঝছি, আচ্ছা রাতে মেসেজ দিও, এখন রাখি। বলি লাইনটা কেটে দিল শাওন। এইসব কি লিজা, কতদিন থেকে চলছে এসব? শারিকের প্রশ্নের জবাবে লিজা একদম সোজা জবাব দিল, তোমার আর সীমার সম্পর্ক যত দিন থেকে চলছে, আমারটাও ততদিন থেকেই চলছে। সাদিক লিজার এমন কথা শুনে রীতিমতো অবাক। কি, সীমা আর আমার সম্পর্কে লিজা সব জানে? কি অবাক হচ্ছ তো? অবাক হবার কিছু নেই, কারণ সীমা আমার কথাতেই এসব করছে। এই সব কিছুই আমার প্ল্যান, কিন্তু আমি এসব কেন করেছি জানতে চাও? হঠাৎ লিজার এমন কথা শুনে সাদিক পুরো থ হয়ে গেল। কি বলছে এসব লিজা? আর লিজার কথাতেই এসব করছে সীমা? কিন্তু কেন? সাদিক তখনই নিশ্চুপ হয়ে বিছানায় বসে পড়ল, আর বসে বসে ভাবছে, আমি জানতাম একজন স্ত্রী তার সব কিছুর ভাগ অন্য কাউকে দিতে পারলেও কিন্তু তার স্বামীর ভাগ সে কখনো কাউকে দিতে চায় না, এমনকি দেয়ও না। কিন্তু লিজা নিজে থেকে সীমাকে আমার কাছে পাঠিয়েছে। সাদিক এসব কিছুই যেন ভুলতে পারছে না। লিজা এসব করলো কেন? তারপর কিছুক্ষণের জন্য সাদিক ভুলেই গেছে যে একটু আগে তার বউ লিজার পরকীয়া সম্পর্কে জানতে পারলো, কারণ সাদিকের মাথায় শুধু একটাই প্রশ্ন করছে, লিজা আসলে কেন সীমাকে আমার কাছে পাঠালো? তখন সাদিকের মনে পড়তে থাকে সীমার সাথে কাটানো প্রথম সেই দিনের কথা, যেদিন সীমা নিজেই এসেছিল সাদিকের কাছে। আর সাদিক কিছুটা বুঝতে পারছে সীমা কেন সেদিন নিজে থেকে সাদিকের সাথে ওসব করতে চেয়েছে। প্রিয় পাঠক পাঠিকা, চলুন শর্টকাটে সেই ঘটনাটা জেনে নেওয়া যাক। সেদিন যখন সাদিক আর লিজার বিয়ে 3 বছর চলছিল, তখনও সামিরার জন্ম হয়নি। লিজা একটু কাজের জন্য বাইরে যায়, বাসায় শুধু সাদিক আর সীমা ছিল। সাদিক রুমে বসে কাজ করছিল আর সীমা বারবার রুমে আসা যাওয়া করছিল, কিন্তু সাদিকের সেদিকে কোনো মনোযোগ ছিল না। সে তার মতোই কাজ করছিল। তার কিছুক্ষণ পর সীমা সাদিকের সামনে এসে বসে, এমনি এমনি কিছু প্রশ্ন করতে লাগলো, এই যেমন, কি করছেন, কেন করছেন, এখন আপনার মুড কেমন? এইসব। আর সীমার দিকে তাকিয়ে মেটে মেটে আসছিল। ওর হাসির মধ্যে একটা চাহনি ছিল, যেটা সাদিক কেন যে কোনো পুরুষও বুঝতে পারতো, সাদিকও বুঝতে পারে, কিন্তু সে কোনো রিয়াক্ট করে না, কারণ ওর এইসবের মধ্যে কোনো ইন্টারেস্টই ছিল না। এইভাবে অনেকক্ষণ চলতে থাকে, কিন্তু সীমা এমন কিছু কাজ করছিল যে দেখে যে কোনো পুরুষ আর ঠিক থাকতে পারতো না। সাদিক তাহলে কিভাবে পারবে? সেও পারল না। সারা দিল সীমার ইশারায়, তবে এক শর্তে, ও যেন কাউকে কিছু না বলে। সেই থেকে প্রায় তারা নিজেকে লুকিয়ে দেখা করতো, কিন্তু ওইসব যে লিজার প্ল্যান ছিল তাও ভুলে সাদিক বুঝতে পারেনি। কি হলো সাদিক, বসে আছো কেন? লিজার কথায় বাস্তবে ফিরল সাদিক। হ্যাঁ বলো। আমি বলবো নাকি তুমি বলবে? আমি আর কি বলবো, তুমি তো সবই জানো। আর আমি তো এই গল্পের মাস্টার মাইন্ড না, আমিও তোমার হাতের পুতুল এই গল্পে।
তাই তুমি বলো। কিন্তু এটা কেন করেছি সেটা জানো? না, সেটাই জানতে চাচ্ছি। সাথে তুমি, শাওন, শিপন এদের সাথে সম্পর্ক রাখছো কেন সেটাও। সাদিক, তোমার দুইটা প্রশ্নের উত্তর একটাই আমার কাছে। আমি এগুলো করেছি তার কারণ অনেকটা তুমি, হ্যাঁ অনেকটাই তুমি, আর কিছুটা আমার ভাগ্য। আর সবচেয়ে বড় কারণটা হলো একটা মেয়ের চাহিদা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, শখ, স্বপ্ন, সাধনা, এই সব কিছু পূরণের জন্য। আর একটা কথা কি জানো, আমি আসলে এসব করতে চাইনি, কিন্তু করতে বাধ্য হয়েছি। অনেক ভেবেছি, তারপর পা বাড়িয়েছি। এদিকে সাদিক লিজার কথা যতই শুনছে ততই যেন অবাক হচ্ছে। কি বলছো এসব লিজা? তুমি বাধ্য হয়ে করেছো মানে? আমি কি তোমাকে কখনো অপূর্ণ রেখেছি? হ্যাঁ রেখেছিলে, হ্যাঁ তুমি অপূর্ণ রেখেছো। আর কি অপূর্ণ রেখেছো জানতে চাও? প্লিজ লিজা বলো, আমি জানতে চাই। তারপর লিজা কোনো কথা না বলে সাদিকের হাত ধরে সাদিককে টেনে পাশের রুমের দরজার কাছে নিয়ে গেল। নিয়ে গিয়ে পাশের রুমে বসে বসে পড়তে থাকা সামিরার দিকে আঙুল তুলে দেখিয়ে দিয়ে বলল, ওই মেয়েটাকে দেখেছো? ও তো আমাদের মেয়ে সামিরা। আমার এসব করার পেছনে আর একটা কারণ হচ্ছে ওই পিচি মেয়েটা। হোয়াট? সাদিক কিন্তু প্লিজ সাদিক, এখান থেকে চলো। সামিরা এখন অনেকটা বড় হয়ে গেছে, সামিরার 4 বছর এখন। তাই আমি চাই না ও এসব শুনুক, আর আমি চাই না তোমার আমার কোনো কিছুই আমার মেয়ের জীবনকে প্রভাবিত করুক। তাই চলো রুমে চলো, আর ডিনারের টাইম তো হয়ে এসেছে। তাই চলো সবাই আগে ডিনার করে নেই, তারপর তোমাকে সব বলবো। হ্যাঁ আজ আমি সব বলবো তোমাকে। তারপরে সবাই যে যার মতো ডিনার সেরে নিল। লিজা, সাদিক, সামিরা, সীমা সবাই ডিনার সেরে সামিরাকে ঘুম পাড়িয়ে দিয়ে লিজা রুমে চলে আসলো। সাদিকা আগে থেকেই বসেছিল রুমে। লিজা রুমে প্রবেশ করতেই সাদিক একটু নড়েচড়ে বসলো, আর লিজা বেশি বসে পড়লো। কেউ কিছুই বলছে না, দুজনে চুপ। এবার প্রায় 20 মিনিট চলে গেল। তারপর লিজা উঠে 1 গ্লাস পানি পান করলো, আর সাদিককে বলল, তুমি পানি খাবে? না থাক, আমার পানির পিপাসা পাইনি। ওকে। এবার বলো। বলছি। আচ্ছা সাদিক, ছেলেরা তার বউয়ের থেকে কি চায় বলো তো? কেন জানো না? প্রশ্ন করো কেন? যা জানতে চাচ্ছি তাই বলো। একটা ছেলে তার বউয়ের থেকে সবচেয়ে বেশি যেটা আশা করে সেটা হলো অধিক বিশ্বাস আর ভালোবাসা। আর মেয়েরা? মেয়েরা কি চায় তার স্বামীর থেকে? মেয়েরাও সেটাই চায়, ট্রাস্টিং, কেয়ারিং, শেয়ারিং, এইসব। কিন্তু মেয়েরা যে এই সবের থেকেও আর একটা জিনিস বেশি চায়, সেটা কি জানো? না, কি চাই বলো তো? সেটা হলো একটা বাচ্চা। সাদিক, তুমি দুনিয়ায় এমন কোনো মেয়ে পাবে না যে মেয়ে মা হতে চায় না। সব মেয়ে চায় তার একটা বাচ্চা হোক, আর সেটা যে কোনো মূল্যেই। আর মা হবার ইচ্ছেটা এতই অদ্ভুত যে দেখো না, খবরের কাগজে বাচ্চা প্রসব করতে গিয়ে কত মেয়ে মারা যায়, তবুও কোনোদিন কোনো মেয়ের মুখে শুনেছো যে সে বলছে আমি মা হব না? লিজার কথা শুনে সাদিক কিছুটা হয়ে গেল। মনে মনে ভাবছে, লিজা তো সত্যি কথাই বলছে। এত কিছুর পরেও মেয়েদের মা হবার আকাঙ্ক্ষা কমে না। তারপর আবার দুইজন কিছুক্ষণের জন্য চুপ, কেউ কিছু বলছে না। তার ঠিক 10 মিনিট পর নিরাপত্তা ভেঙে লিজা বলল, আচ্ছা সাদিক, তুমি কি জানো সামিরা কার মেয়ে? কার আবার? আমাদের মেয়ে? মানে তোমার আর আমার মেয়ে? না সাদিক, সামিরা আমার মেয়ে সেটা ঠিক, কিন্তু তোমার না। মানে? সামিরার বাবা তুমি নও, ওর বাবা অন্য কেউ। হোয়াট? তো কে? সামিরার বাবা বলো আমায়। বলছি, সামিরা আমার আর শাওনের মেয়ে, কিন্তু শাওন সেটা জানে না। এবার সাদিক আর বসে থাকতে পারলো না, উঠে দাঁড়িয়ে বলল, লিজা, তুমি কি ইয়ার্কি করছো আমার সাথে? না সাদিক, না সাদিক, আমি একদম ইয়ার্কি করছি না। সামিরা সত্যিই শাওনের মেয়ে। কিন্তু কিভাবে? কিভাবে সেটা আমি তোমাকে বোঝাতে পারবো না সাদিক, কিন্তু তুমি মানো আর না মানো, সত্যি এটাই। আর সত্যি কথা বলতে, তুমি বাবা হবে কেমন করে? তুমি তো কোনোদিন বাবা হতেই পারবা না। এবার সাদিক লিজার কথা শুনে থমকে গেল, আর প্রচন্ড রেগে গিয়ে বলল, হোয়াট? জাস্ট স্টপ টকিং লাইক দিস। লিজা, তুমি তোমার পাপ ঢাকার জন্য আমাকে এভাবে দোষ দিতে পারো না। আমি সত্যিটাই বলছি, আর আমি যা বলছি তা সত্যি। ওকে, ফাইন। আচ্ছা বলো, তুমি জানলে কিভাবে যে আমি বাবা হতে পারবো না? কিভাবে জানলাম? কিভাবে জানলে যে আমি বাবা হতে পারবো না? তাহলে শোনো, আমাদের বিয়ের 2 বছর পার হয়ে গেলেও যখন আমি গর্ভে সন্তান আসলো না, তখন আমি তোমাকে বলেছিলাম কথাটা, কিন্তু তুমি বলেছিলে ধৈর্য ধরতে। আমি ধৈর্য ধরলাম। এইভাবে আরো 6 মাস চলে যায়, কিন্তু কোনো সাড়া পাচ্ছিলাম না আমি। তাই আমি বাধ্য হয়ে অনেকবার বেবি স্টিক দিয়ে টেস্টও করেছি,
কিন্তু আমি বারবার হতাশ হই। আর হ্যাঁ, তোমার মনে আছে সাদিক তোমাকে নিয়ে আমি একদিন ডাক্তারের কাছে গিয়েছিলাম, আর তোমার আর আমার ব্লাড স্যাম্পল দিয়ে আসছিলাম ডাক্তারের কাছে। তারপর আরো অনেক টেস্ট করাই আমরা। হ্যাঁ, মনে আছে। আছে, ভালো কথা। কিন্তু তুমি তো তখন বলছিলে অন্য কথা। বলেছিলাম, কারণ আমি আগে শিওর হতে চেয়েছি যে সমস্যাটা তোমার নাকি আমার। তো তারপর কি হলো? ডাক্তার কি বলছে? 7 দিন পর রিপোর্ট আসে। ডক্টর রিপোর্ট দেখে বলে আমার কোনো সমস্যা নাই, কিন্তু উনি তোমার ব্যাপারে কনফিউশনে ছিলেন। আর উনি আমাকে আমাদের দাম্পত্য জীবন নিয়ে অনেক কিছু প্রশ্ন করেন। এই যেমন আমরা একসাথে থাকি কিনা, প্রাইভেট প্রশ্নই বলতে পারো। তারপর আমি সব বলে দেই যে তুমি আমাকে কোনো কমতি রাখো নাই, আর তুমি ফিজিক্যালি অনেক স্ট্রং, আমাকে সুখেই রেখেছো। এইসব শুনে উনি কিছুটা অবাক হন, কারণ উনি রিপোর্ট দেখে বললেন। তারপর ডাক্তার সাহেব কিছুক্ষণ ভেবে বলেন, তোমার তেমন কোনো সমস্যা নাই, যা আছে তা সামান্য। তাহলে বাচ্চা আসতেছে না কেন? আপনি আরো কিছুদিন ধৈর্য ধরুন, হয়তো সমস্যাটা এমনি এমনি সেরে যেতে পারে। তারপর আমি আবারও 6 মাস অপেক্ষা করি, কিন্তু কোনো সাড়া পাচ্ছিলাম না। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। এই জন্য আমি আমার কিছু বন্ধুদের কল করে বলি, কিন্তু ওরা বলে ডিভোর্স নিতে। কিন্তু তোমার সাথে ডিভোর্স নিতে হলে তো তোমার কোনো কারণ দেখাতে হবে। যদি এমনি এমনি ডিভোর্স নিতাম তাহলে তুমি আবার কোনো মেয়েকে বিয়ে করতে, আর না হলে তোমাকে সব বলে দিতে হতো যে তুমি বাবা হতে পারবে না। এতদিন থেকে আমরা সংসার করে বুঝেছি তোমার মতো স্বামী সবার কপালে জোটে না। তুমি আমার সব চাহিদা মিটিয়েছো, সব চাওয়া পাওয়া পূরণ করেছো, আর আমি তোমাকে ভালোভাবেই চিনি। তুমি এসব জানার পর অফিস কাজকর্ম সব ছেড়ে দিতে। তোমার প্রতি এতটা মায়া পড়ে গেছে যে তোমাকে এভাবে ছাড়তে ইচ্ছে করছিল না। আবার আমার ইচ্ছার কোনো কোরবানিও দিতে পারবো না। এমন সময় একদিন সীমা আসে আমার রুমে চা দিতে। এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর মাথা ঘুরে পড়ে যায়। তখন তুমি অফিসে ছিলে। আমি তাড়াতাড়ি করে উঠে ওকে ধরি। তারপর লক্ষ্য করলাম সীমা ভয়ে কেমন যেন গুটিয়ে যাচ্ছে। আমি বুঝতে পারলাম কোনো গন্ডগোল তো আছেই। তাই সীমাকে বললাম কি হয়েছে। ও প্রথমে না বললেও পরে বলে ও অন্তঃসত্ত্বা। আমি তো এটা শুনে অবাক, কিন্তু ওর বাচ্চার বাবা কে সেটা বলতে চাচ্ছিল না ভয়ে। তারপর প্রথমে আমি তোমাকে সন্দেহ করি, কিন্তু পরে মনে পড়ে তোমার সমস্যার কথা। তাই ওকে এটা সেটা ভয়ভীতি দেখিয়ে জানতে পারলাম ওর সন্তানের বাবা শাওন। এ কথা শুনে আমি পুরো থ হয়ে যাই। এর আমার বাসায় এসব করছে আর আমি জানি না। যাই হোক, সেদিন রাতে আমি আর ঘুমাতে পারলাম না, কি করব এই টেনশনে। তারপর হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো। মনে মনে ভাবলাম আমাকে যে করেই হোক মা হতে হবে, যেহেতু তুমি সেটা পারবে না আর আমিও তোমাকে ছাড়তে পারবো না। তাই ভাবলাম সীমা এবং শাওনকে ব্যবহার করব। পরের দিন শাওনকে ফোন দিতে যাব, তখনই শাওন নিজে থেকে আমাকে ফোন করে। আচ্ছা, একটা সমস্যায় পড়েছে বলে আমার কাছে হেল্প চাই। আমার আর বোঝার বাকি ছিল না সমস্যাটা আসলে কি, তাই ওকে বাসায় আসতে বলি। কিছুক্ষণ পর শাওন বাসায় চলে আসে। তারপর ও বলার আগে আমি ওকে সব বলি, আর এও বলি যে আমি ওকে হেল্প করব, কিন্তু একটা শর্তে। আমি শাওনকে বলি, তোকে আমি হেল্প করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। তারপর শাওন আগে পিছে না ভেবে বলে, ঠিক আছে ভাবি, তুমি যা বলবা তাই করব, কিন্তু আমাকে বাঁচাও প্লিজ। তারপর শাওনের কথা শুনে বললাম, এবার বল কি করতে হবে, বল তোকে কিভাবে সাহায্য করতে পারি। যদিও আমি জানতাম আমাকে কি বলবে শাওন। ভাবি, সীমার পেটের বাচ্চা নষ্ট করতে হবে। ভাবি, আমি ওকে বিয়ে করতে পারবো না, আর সীমাও রাজি অ্যাবর্শন করতে। সীমা জানে সব। আমরা দুজনেই শুধু নিজেদের চাহিদা মিটিয়েছি, কিন্তু ভুলবশত বাচ্চাটা চলে আসে, আর সীমা জানে না কিভাবে অ্যাবর্শন করতে হয় বা কি করতে হয়। তুমি শুধু ওকে একটু হেল্প করবা, ডাক্তারের কাছে নিয়ে যাবা প্লিজ। ও এই কথা, আচ্ছা আমি দেখছি, তুই যা এখন, আমি সীমার সাথে কথা বলে দিই। আচ্ছা ভাবি, ঠিক আছে। বলেই চলে গেল শাওন। তারপর আমি কিছুক্ষণ পর সীমার সাথে কথা বলি, এবং সীমাও দেখলাম রাজি বাচ্চাটা নষ্ট করতে, কারণ সীমা জানে শাওন সীমাকে কখনো বিয়ে করবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, শাওনের মতো সীমার মুখও একই কথা, চাহিদা মেটানো। ওরা দুজন শুধুই নিজেদের চাহিদা মিটিয়েছে। আর যেহেতু ওরা এখনই বাচ্চাটাকে নিয়ে চিন্তিত, সেহেতু আমি সেটার ফায়দা নিলাম। আমি সীমাকেও বললাম যে হেল্প করব, কিন্তু শর্ত আছে। এবার শাওনের মতো সীমাও শর্তে রাজি। আমি যেন যা করতে চাচ্ছি সবই হয়ে যাচ্ছিল। তারপর কি করলে? তারপর আর কি, সীমার অ্যাবর্শন করালাম, আর আমি সীমা সুস্থ হবার অপেক্ষা করতে লাগলাম। তার কিছুদিন পর বুঝতে পারলাম সীমা এখন সম্পূর্ণ সুস্থ। তাই প্রথমে সীমাকে শর্তের কথা বলি। ওকে বলি যে আমার শর্ত হলো
তোকে তোর স্যারের সাথে ফিজিক্যাল সম্পর্ক করতে হবে। কথাটা শুনেও প্রথমে একটু চমকে যায়, কারণ কোনো মেয়ে এ কথা বলতে পারে সীমা হয়তো সেটা একসেপ্ট করে নাই, আর কল্পনাও করে নাই। আর কোনো স্ত্রী যে তার স্বামীর ভাগ অন্য কাউকে দেবে সেটা তার ধারণার বাইরে ছিল। সো সীমা যেহেতু কথা দিয়েছিল তাই রাজি না হয়ে পারেনি। আর আমি জানতামও ও রাজি হবেই, কারণ যে মেয়ে নিজের ইচ্ছায় শাওনের সাথে ফিজিক্যাল রিলেশন করতে পারে, আর যাই হোক ওর চাহিদা অনেক, ওর শারীরিক চাহিদা অনেক। আচ্ছা, কিন্তু শাওনকে রাজি করালে কিভাবে? আমি জানি ও খুব ভালো ছেলে। শারিক মাঝখানে বলে উঠল, কি ভালো ছেলে? তোমার মামাতো ভাই হচ্ছে একটা 1 নাম্বারের লুচ্চা, বুড়ি থেকে ছেড়ি, কাউকে ছাড়ে না ও। আর যে ছেলে কাজের মেয়ের সাথে ওসব করে সে আবার ভালো হয় কিভাবে? আর ও আমাকে কতবার লাইন মেরেছে তুমি জানো? আর আমি জানতাম শাওন আমাকে পছন্দ করে। আমাকে কাছে পাওয়া মানে শাওনের চাঁদ হাতে পাওয়ার মতো ছিল। আমি শুধু একদিন ওকে ইশারা করছি মাত্র, তাতেই কাজ হয়ে যায়। আর এইভাবেই শুরু তোমার ও আমার অন্য কারোর সাথে সহবাস। তুমি তো সীমার সাথে ভালোই কাটাতে, তাই আমি কোথায় যাই কি করে এসবের খুব একটা খেয়াল রাখুনি। তাতে তো দুজনকে ভালোই সামাল দিতে তুমি। আচ্ছা, বুঝলাম। তাহলে শিপনকে তোমার প্রয়োজন হলো কেন? শিপনকে আমার কোনো প্রয়োজন হয়নি, বরং আমি ওর প্রয়োজন হয়ে যাই। মানে? বললাম না তোমার কাজিন শাওন 1 নাম্বারের লুচ্চা, ওর জন্যই আমার শিপনকেও খুশি করতে হয়। আমি ঠিক বুঝলাম না লিজা। বোঝো নাই? তাহলে শোনো বলছি। আমার প্ল্যান ছিল আমি যখন বুঝতে পারবো যে আমি অন্তঃসত্ত্বা, তখন আমি শাওনের সাথে সব রকমের যোগাযোগ বন্ধ করে দেব এবং সীমাকেও বলবো চলে যেতে আমার বাড়ি থেকে। আমার প্ল্যান বাচ্চা পেটে আসলে সব শেষ, আর সব কিছু আমার প্ল্যান মতোই চলতে থাকলো। কিন্তু একদিন আমি সকালে বসে চা খাচ্ছিলাম, হঠাৎ তখন আমার বমি বমি ভাব হয়। আমি তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যাই, কিন্তু বমি হয়নি। তারপর ওয়াশরুম থেকে আসতেই মাথা ঘুরে পড়ে যাই, আর তারপর দুপুরে হুঁশে ফিরি। আমার হুঁশ ফেরার পর সীমার কাছে জানতে পারি আমি নাকি ফ্লোরে পড়েছিলাম, ও এসে তুলে আমাকে। তারপর আমার সব মনে পড়ে, আর আমি তাড়াতাড়ি করে বাথরুমে গিয়ে বেবি সিস্ট টেস্ট করি, দেখলাম পজিটিভ। সেদিন আমি অনেক খুশি হয়েছিলাম, কারণ অনেক কষ্টের পর আমি দেখা পেলাম সেই দিনের, যে দিনের জন্য আমি এতটা অপেক্ষা করেছি। তারপর সেদিন রাতে আমি তোমাকে কথাটা বলি, আর তুমিও অনেক খুশি হও। কিন্তু তুমি এটা জানতে না এটা তোমার সন্তান নয়, যে আমার পেটে বড় হচ্ছে। আর সেদিন তোমার খুশি দেখে মনে হয়েছিল আমি কোনো পাপ করিনি, কোনো অন্যায় করিনি সাদিক। আর মানুষ তো চাহিদা মেটাতে গিয়ে খুনও করে। সে কি মেনে নেয় যে সে অন্যায় করেছে? নেয় না, কারণ সে ভাবে সেটাই ঠিক, সে যেটা করেছে। তোমার কাছেও তাই মনে হয়েছে? আচ্ছা, যাই হোক, তারপর বলো। তারপর শাওনকে বলে দেয় যে আমি এখন অন্তঃসত্ত্বা, তাই তোর সাথে দেখা করতে পারবো না। কিন্তু আমি ওকে এটা বলিনি যে আমার পেটে সন্তান ওর, কারণ আমি সামিরাকে তোমার পরিচয়ে বড় করতে চেয়েছিলাম। আর যখন সীমাকে তাড়িয়ে দেবো ভাবলাম, তখন মনে পড়লো এখন আমি তো বেশি কাজ করতে পারবো না, তাই একজনকে আমাদের প্রয়োজন, তাই সীমাকেও রেখে দিলাম। তারপর সামিরার জন্ম হলো, তুমি আমি দুজনে অনেক খুশি, অনেক আনন্দ চলে আসে আমাদের এই ছোট্ট ফ্ল্যাটটাতে। তারপর সামিরার বয়স যখন 1 পূর্ণ হলো, তার কিছুদিন পর হঠাৎ একদিন শাওন আমাকে ফোন করলো, আর আমি শাওনকে সোজা বলে দিই আমি আর ওসব করতে পারবো না। কিন্তু শাওন অনেক রিকোয়েস্ট করে শেষবারের মতো দেখা করতে, তাই আমিও আর না করলাম না, দেখা করতে হোটেলে চলে যাই। আর গিয়ে দেখি শাওন বসে আছে, আমাকে দেখে সে উঠে আসে আর এক টানে আমাকে ওর বুকে নিয়ে নেয়। তারপর ওর চাহিদা মেটানোর পর আমি যখন ক্লান্ত হয়ে শুয়ে আছি, এমন সময় শিপন ঢুকলো রুমে। আমি তো শিপনকে দেখে অবাক হয়ে বিছানার চাদর টেনে নিজেকে কোনো রকম ঢেকে নেই, আর শাওনের দিকে তাকিয়ে দেখি ও হাসছে, আর শাওনের দিকে তাকিয়ে দেখি শাওন হাসছে। তারপর আমি অবাক হয়ে শাওনকে প্রশ্ন করলাম, শাওন, শিপন এখানে কেন? তারপর শাওন হেসে উত্তর দিল, ভাবি, ওরও চাহিদা একটাই। কথাটা বলেই শাওন বিছানা থেকে উঠে গেল। আমি উঠতে পারছি না লজ্জায়, কারণ আমার শরীরে কোনো কাপড় ছিল না, তাই বিছানায় বসে আছি। এমন সময় শিপন বিছানায় বসতে বসতে বলল, কি ভাবি, আমাকে পছন্দ হয়নি? তারপর আমি শিপনকে অনুরোধ করলাম যেন আমাকে ছেড়ে দেয়, কিন্তু শিপন কোনো কথা না বলে ওয়াশরুমে চলে যায়, আর আমি এই ফাঁকে কাপড় পরে নিই। শিপন ওয়াশরুম থেকে ফিরে এসে দেখে আমি কাপড় পরছি। তারপর আমার কাপড় পরা দেখে শিপন বলল, ভাবি, আর কি ইচ্ছা নাই করার? তারপর আমি তাদের অনুরোধে সুরে বললাম, কেন এমন করছিস তোরা আমার সাথে? তারপর শিপন বলল, ভাবি, তুমি ভাইয়াকে ঠকিয়ে শাওনকে খুশি করতে পারো, তো আমি কি দোষ করেছি শুনি?
তারপর আমি শিপনের কোনো কথা না শুনে ওখান থেকে চলে আসতে লাগলাম, কিন্তু শিপন পেছন থেকে আমার হাত টেনে ধরে আর একটা টান দিয়ে ওর বুকে চেপে ধরে বলে। ভাবি, এত সহজে কি এখান থেকে চলে যাওয়া যায়? তারপর আমি বললাম, সরি শিপন, আমি তোমার সাথে ওসব করতে পারবো না। আচ্ছা, তাই নাকি? তাহলে এটা কি করব? একটা ভিডিও দেখিয়ে আমি ভিডিওটা দেখার সাথে সাথেই আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কারণ ভিডিওটা ছিল আমার আর শাওনের। এমন মুহূর্তে আমি কি বলবো কিছু বুঝতে পারছিলাম না। আমি জানতাম শাওন বাজে ছেলে, কিন্তু এতটা বাজে সেটা বুঝিনি। লিজা কাঁদছে আর বলছে। আচ্ছা, তারপর কি হলো? মাথা নিচু করে সাদিক আবারও প্রশ্ন করলো। তারপর আর কি, আমি হয়ে গেলাম ওদের হাতের পুতুল। তারপর থেকে ওরা যখন যেভাবে ডাকতো আমাকে যেতে হতো। বিশ্বাস করো সাদিক, আমি নিজের ইচ্ছা পূরণ করতে গিয়ে কখন যে ওদের চাহিদা হয়ে গিয়েছি বুঝতেও পারিনি। আমি অনেকবার ওদের কাছে মাফ চেয়েছি, কিন্তু ওরা এতটুকু মায়া করেনি আমাকে। আমি ওদের সাথে 7 দিন দেখা না করলে ওরা ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখায়। সাদিক এই মুহূর্তে কি বলবে ঠিক বুঝতে পারছে না। এমন সময় টেবিলে রাখা ঘড়িতে চোখ পড়লো সাদিকের। সাদিক ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 11টা বেজে গেছে। তার লিজাকে সে বলল। অনেক রাত হয়েছে লিজা, ঘুমিয়ে পড়ো। শুনে পুতুলের মতো বসে আছে, আর কোনো কথা বলছে না। তারপর সাদিক আবারও বলল। কি হলো, ঘুমাবে না? বলেই উঠে জানলার পর্দা ঢেকে দিয়ে গেল আর পর্দা টেনে দিয়ে এসে শুয়ে পড়লো সাদিক। তারপর সাদিক শুয়ে শুয়ে ভাবছে, কি আমি বাবা হওয়ার ক্ষমতা রাখি না? আমি বাবা হতে অক্ষম? সামিরা আমার মেয়ে না? না না, আমি এটা মানি না, কোনো দিনও মানব না। সামিরা আমারই মেয়ে আর আমি সামিরার বাবা। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আর কি বিশ্বাস আছে যে লিজা সব সত্যি বলছে? এটাও তো হতে পারে লিজা তার পাপ ঢাকার জন্য আমার দোষ দিচ্ছে। না, লিজাকে আর বিশ্বাস করা যাবে না। এসব ভাবতে ভাবতে রাত গভীর হয়ে গেল, কিন্তু সাদিকের ঘুমাচ্ছে না। তারপর হঠাৎ সাদিক বুঝতে পারলো কেউ ওর পায়ের কাছে এসে বসে পা ধরে আছে। সাদিক তাকিয়ে দেখে এটা আর কেউ না, লিজা। ছাড়ো লিজা, আমার পা ছাড়ো। সাদিক, তুমি আমাকে মাফ করতে পারবে না? লিজা, রাত অনেক হয়েছে, এখন ওঠো আর ঘুমিয়ে পড়ো। আগামীকাল কথা হবে, এখন পা ছাড়ো আমার। না সাদিক, তুমি না বলা পর্যন্ত আমি তোমার পা ছাড়বো না। লিজা প্লিজ, পাগলামি করো না। না, আমি পাগলামি করছি না সাদিক, প্লিজ। আমার জন্য না হলেও সামিরার জন্য হলেও তুমি আমাকে ক্ষমা করে দাও। লিজা, ঘুমাও এখন, আর আমি সব কিছুই ছেড়ে দেব। অন্য কোথাও চলে যাব, আমি অনেক দূরে। নেবে না আমায় সাদিক তোমার সাথে? লিজা, এখন এসব বলার সময় নয়, ঘুমিয়ে পড়ো। বলে পা ছাড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়লো সাদিক। সকাল ঠিক 8টা বাজে। ঘুম ভেঙে যায় সাদিকের। সাদিক বিছানা থেকে উঠে দেখে লিজার সোফায় ঘুমাচ্ছে। ঘুমের মধ্যে অনেক সুন্দর লাগছে লিজাকে, একদম নিষ্পাপ শিশুর মতো। তারপর টাওয়াল নিয়ে সাদিক ওয়াশরুম চলে গেল। সাদিক শাওয়ার নিয়ে বেরিয়ে এসে দেখে লিজা ঘুম থেকে উঠে পড়েছে। তারপর সাদিক লিজাকে কিছু না বলেই চলে গেল ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট সেরে অফিস যাবে, তখনই লিজা পেছন থেকে ডাক দিল। কিছু বলবে? না, তুমি যাও, অফিস থেকে আসলে বলবো। আচ্ছা। বলেই চলে গেল সাদিক। বিকেলবেলা খুব ক্লান্ত হয়ে বাসায় ফিরল সাদিক। লিজাকে দেখলো কারোর সাথে যেন কথা বলছে, হয়তো শাওন অথবা শিপন হবে। তাই সাদিক আর কিছু না বলেই উপরে চলে গেল। তারপর হঠাৎ কিছুক্ষণ পর কারো গলার আওয়াজে নিচে আসে সাদিক, আর এসে দেখে শাওন লিজার সাথে উচ্চস্বরে কথা বলছে। সাদিক ব্যাপারটা এসে চেয়েও পারলো না, তাই নিজে নেমে হলো। এসে বলল, কি ব্যাপার শাওন, কি হয়েছে? আমি আমার মেয়েকে নিতে এসেছি ভাইয়া। তোর মেয়ে মানে? হ্যাঁ, আমার মেয়ে। কে তোর মেয়ে? কেন সামিরা? সামিরা আমার মেয়ে। না, সামিরা তোর মেয়ে না, ও সাদিকের মেয়ে। হা হা হা, সাদিক ভাইয়ের মেয়ে। উনি তো বাবা হতে পারবে না, তাহলে মেয়ে কোথা থেকে আসবে? কথাটা শুনে সাদিক মাথা নিচু করে ফেললো। কি বলবে কিছুই খুঁজে পাচ্ছে না সে। কে বলেছে তোকে সাদিক বাবা হতে পারবে না? কেন সীমা? সীমা বলেছে আমাকে। হঠাৎ শাওনের উত্তর শুনে সাদিক আর লিজা দুজনেই অবাক, কারণ এই বিষয়টা শুধু সাদিক আর লিজাই জানে। তাহলে সীমা কি করে জানলো? এটা কি করে সম্ভব? তখন দুজন নীরব হয়ে গেল শাওনের কথা। তার কিছুক্ষণ পর লিজা বলল, কি কি বলেছে তোকে সীমা? কেন, যা বলেছে তাই তো বললাম। আর এটাও বলেছে যে সাদিক ভাইয়া কোনোদিন বাবা হতে পারবে না। হা হা। এরপর লিজা পুরো হতভম্ব হয়ে গেল, কারণ এইসব নিয়ে সে সাদিকের সাথে গতকাল রাতে কথা বলেছে, আর এরই মধ্যে সীমা জেনে গেল, কিন্তু কিভাবে? ওদিকে সাদিক মাথা নিচু করে ভাবছে, এইটাই ছিল আমার প্রাপ্য। আমার স্ত্রীর থেকে সন্তানের দাবি করছে তার প্রেমিক, সেটাও আমার মুখের উপর। একজন পুরুষের কাছে এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? দেখ শাওন,
আমি ঠিক জানি না সীমা তোকে কি এবং কেন বলছে, তবে সত্যি এটাই যে সামিরা সাদিকের মেয়ে। যে কোনো দিন বাবাই হতে পারবে না সে সামিরার বাবা কিভাবে সম্ভব? দেখ শাওন, আমরা এমনিতেই ঝামেলার মধ্যে আছি, তাই তুই চলে যা বলছি এখন। ভাবি, আমি এখানে থাকতে আসিনি, সামিরাকে দাও, আমি চলে যাচ্ছি। এদিকে শারিক এখনো চুপ, কারণ শারিক এখনোই বুঝতে পারছে না। সীমা এসব জানলা কিভাবে? আর যেখানে আমি কিনা শুনলাম গতকাল রাত্রে যে আমি নাকি বাবা হতে পারবো না। যদিও আমি এটা মানি না যে আমি বাবা হতে পারবো না, আর অবশ্য না মানার কারণও আছে। দেখ শাওন, সামিরাকে তুই কোনো দিনই পাবি না, কারণ সামিরা আমার আর সাদিকের মেয়ে। আর তুই এটা মেনে নে এবং এখান থেকে চলে যা। ভাবি, আমি সামিরাকে না নিয়ে কোথাও যাব না। আচ্ছা, কি প্রমাণ আছে যে সামিরা তোর মেয়ে? যে এত বড় গলা করে তুই বলছিস সামিরা তোরই মেয়ে? প্রমাণ আমি নিজেই, আর সীমা। আর ভাইয়া, তুমি কেমন পুরুষ, তুমি অন্য কারো মেয়েকে নিজের মেয়ে বলো? শারিককে উদ্দেশ্য করে বলল কথাটা শাওন। দেখ শাওন, আমি তোকে এই বিষয়ে এখনই কিছু বলতে চাই না, তবে হ্যাঁ, আমি বাবা হতে অক্ষম না, এটা জেনে রাখিস। আচ্ছা, তার মানে তুমি বলতে চাচ্ছ সামিরা তোমার মেয়ে? তারপর শারিক কিছু বলতে যাবে, তখন লিজা বলল, শাওন, তুই যাবে এখান থেকে নাকি দারোয়ান দিয়ে বের করে দিব? ঠিক আছে, আমি যাচ্ছি। তবে হ্যাঁ, আমি যাচ্ছি বলে এটা ভেবো না যে আমি হাল ছেড়ে দিয়েছি। সামিরা আমার মেয়ে, আর আমি ওকে নিয়ে যাবই। এই বলে চলে গেল শাওন। এদিকে শারিক সোফায় বসে পড়ল আর লিজার ঠায় দাঁড়িয়ে আছে। সন্ধ্যাবেলা সামিরার স্কুল আর প্রাইভেট শেষে সামিরাকে পিক করে বাসায় নিয়ে আসে সীমা। আর সামিরা বাসায় ঢুকে আপু, বলেই দৌড়ে গিয়ে সাদিকের গলা জড়িয়ে ধরে গালে চুমু খায়। বলল, কি হয়েছে? আব্বু, তোমার মন খারাপ কেন? না আম্মু, কিছু না। তোমার স্কুল প্রাইভেট কেমন হলো? ভালো আপু। সাদিক মনে মনে ভাবছে, সামিরার কাছে আসলেই আমার মন ভরে যায়, আমার সব শূন্যতা দূর হয়ে যায়, সব ক্লান্তি দূর হয়ে যায়। ওর মুখটা দেখলে, ও আমার কাছে আসলেই যেন আমি সব ভুলে যাই। তাহলে কি করে সামিরা আমার মেয়ে না হয়? আর অন্য কারো মেয়ের প্রতি তো এরকম ফিলিংস আসার কথা না, আর আসবেও না। ওদিকে সীমা আর লিজা দুজনেই দাঁড়িয়ে আছে, সাদিক আর সামিরাকে দেখছিল। তারপর লিজা বলল, সীমা, এদিকে আয়। জি ভাবি, বলেন। আম্মু, তুমি তোমার আব্বুর সাথে উপরে যাও, আমি আসতেছি, কেমন? সাদিকও বুঝতে পারলো লিজা কি মিন করছে, তাই ও সামিরাকে নিয়ে উপরে চলে যায়। এবার বল সীমা, আমি তোর কি ক্ষতি করেছি যার জন্য তুই আমার এত বড় ক্ষতি করতে চাচ্ছিস? ক্ষতি মানে? একটু অবাক হয়ে বলল সীমা। দেখ সীমা, এখন ন্যাকা সাজার চেষ্টা করছিস না? তুই শাওনকে কি জন্য বলেছিস যে শাওন সামিরার বাবা? ভাবি, আপনি কি বলছেন এসব? আপনি ঠিক আছে তো? পানি খাবেন নাকি ভাইয়া কিছু বলছে? দেখ সীমা, আমি জানি তুই গভীর জলের মাছ, আর তুই আর শাওন মিলে নিশ্চয়ই কিছু একটা করেছিস। সেটা এতদিনে না বুঝলেও আজ আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। কিন্তু আমাকে শুধু এটা বল, তুই এসব করছিস কেন? কেন আমার সংসারটা ভাঙতে চাচ্ছিস? আর হ্যাঁ, আমি জানি আসল দোষটা আমার, আমিই দোষী। আমি শাওনের কাছে গিয়েছিলাম নিজের চাহিদা মেটানোর জন্য, কিন্তু সেটার সাথে সামিরার সম্পর্ক কি? আর এসব আমি সাদিকের সাথে প্রায় সব কিছুই ঠিকঠাক করে নিয়েছিলাম। আমি জানতাম সাদিক আর যাই করুক না কেন আমাদের কখনো ছেড়ে যাবে না, এই বিশ্বাসটা আমার ছিল। কারণ সাদিক সামিরা আর আমাকে অনেক ভালোবাসে, আর সাদিক কোনো কারণেও সামিরাকে হারাতে চায় না। তাহলে তুই মিটে যাওয়া ঝামেলা কেন আবার নতুন করে শুরু করলি? তুই কি বুঝতে পারছিস না তুই আমার সাথে আরো দুইটা জীবন নষ্ট করছিস? আর তুই একবারও সাদিকের মুখের দিকে তাকিয়ে দেখেছিস? কি দোষ ছিল ওর? ওকে কেন কষ্ট দিতে চাচ্ছিস তুই? তোকে তো বোন ডেকেছিলাম আমি, তাহলে কেন? ভাবি, বিশ্বাস করেন, আমি সত্যিই কিছু বুঝতে পারছি না। আপনি এসব আমাকে কেন বলছেন? আর আমি এখন যাই, আমার মাথা ব্যথা করছে, আর আমার অনেক কাজও আছে। এই বলে চলে গেল সীমা। লিজা আর ওকে আটকানোর চেষ্টা করলো না, কারণ সত্যের ওপর কোনো চলুম চলে না, সে তার আপন গতিতেই চলে। রাত 10টা। লিজা সামিরাকে নিয়ে ডিনার করে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে রুমে এসে দেখে সাদিক জানলার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। ঘুমাবে না সাদিক? সামিরা ঘুমিয়েছে? আমি ওকে ঘুমিয়ে দিয়ে আসলাম। ও আচ্ছা, তুমিও শুয়ে পড়ো। ওকে, তুমি তাড়াতাড়ি এসো। আচ্ছা লিজা, শাওন কি সামিরাকে নিয়ে যাবে? সাদিক প্রশ্ন করলো আবার। না সাদিক, আমি ওকে সামিরাকে নিয়ে যেতে দেব না। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে সাদিক বলল, সামিরাকে ছাড়া আমি বাঁচবো না লিজা, আর আমি এটা মানি না যে সামিরা আমার মেয়ে না। আর দেখেছো তুমি লিজা, তুমি সামান্য তোমার ইচ্ছা চাহিদা মেটাতে গিয়ে নিজের সাথে
আমাদেরও কোথায় দাঁড় করিয়েছো? আম্মু আম্মু পেছন থেকে লিজাকে জড়িয়ে ধরে বলল সামি। এ কি আম্মু, তুমি ঘুমাওনি? না, ঘুম আসছে না। আজ আমি তোমাদের সাথে ঘুমাবো। প্লিজ প্লিজ, শুধু আজ প্লিজ আম্মু, প্লিজ আব্বু। ওকে আসো আমার লক্ষ্মী মেয়ে, আসো সাদিক, তুমিও ঘুমিয়ে পড়ো, টেনশন করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা লিসা, তুমি কি জানো সীমা এসব কেন করছে? কেন সীমা শাওনকে উস্কে দিচ্ছে এসব বলে? না, আর আমিও এই বিষয়টা এখন বুঝতে পারছি না, সীমা এসব করছে কেন। টেনশন করো না, ঘুমিয়ে পড়ো। পেছন থেকে লিজাকে জড়িয়ে ধরে বলল সাদিক। অতঃপর সাদিক, লিজা, সামিরা ঘুমিয়ে পড়ল। হঠাৎ গভীর রাতে ঘুম ভেঙে সাদিকের খেয়াল করে দেখে সামিরা ওকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। সাদিক সামিরার মাথায় হাত বোলাচ্ছে আর ভাবছে, আমি কি তাহলে সত্যিই সামিরার বাবা না? আর এই প্রশ্নটার সাথে আরও একটা প্রশ্ন ওর মাথায় ঘুরপাক খাচ্ছে, আর সেটা হলো শেফালি। হ্যাঁ, শেফালি সেদিন তাহলে কার বাচ্চার কথা বলছিল আমায়? ও তো আমাকে বলছিল যে ওর বাচ্চার বাবা আমি, ওর গর্ভে আমার সন্তান। তাহলে প্রিয় পাঠক পাঠিকা, শেফালি কাহিনী আগামী পর্বে জানাবেন কে এই শেফালি। প্রিয় পাঠক পাঠিকা, শেফালির কাহিনী আগামী পর্বে জানবেন কে এই শেফালি। এসব ভাবছেন আর এপাশ ওপাশ করতে করতে লাগলো সাদিক, কিন্তু ঘুম আসছে না সাদিকের। সাদিক লিজার মুখে বাবা হতে পারবে না কথাটা শোনার পর থেকে কিছুটা চুপচাপ হয়ে যায়, কারণ এই দুইটা প্রশ্নের উত্তর খুঁজতেই ব্যস্ত এখন সাদিক। আর ব্যস্ত হবারই কথা, কেউ যদি হঠাৎ কোনো পুরুষকে বলে সে বাবা হতে পারবে না, তাহলে সে এমনিতেই একটু চিন্তায় পড়ে যায়। আর সাদিক তো তার স্ত্রী থেকেই শোনাছে। এদিকে সীমা ডিনার করে সব কিছু গুছিয়ে রেখে নিজের রুমে গিয়ে শুয়ে পড়বে, তখন এর ফোনটা বেজে উঠলো। তারপর সীমা মোবাইল হাতে নিয়ে দেখলো শাওনের কল। সীমা যাচাই করে রিসিভ করলো, আর রিসিভ করতেই শাওন বলল, সব ঠিকঠাক আছে তো? তোমার ভয় পাবার কারণ নাই। আমি এত সহজে ধরা পড়বো না। আচ্ছা ঠিক আছে, এখন রাখি। আরে দাঁড়াও, কথা আছে। কি বলবা বলো। তুমি হঠাৎ করে মাঝপথে আমাকে ছেড়ে দেবে না তো? সীমা, আসলে আমার কেন জানি মনে হচ্ছে এগুলো আমি ঠিক করছি না। সাদিক ভাইয়া কি এভাবে হ্যারাসমেন্ট করা ঠিক কি? আর তুমি আমাকে এখন পর্যন্ত বলছো না কেন তুমি এমন করছো সাদিক ভাই এবং ওদের সবার সাথে? সব বলবো শাওন, আমাকে আর কিছুদিন সময় দাও। আর হ্যাঁ, আমি তোমাকে যেভাবে যেভাবে বলছি তুমি ঠিক সেভাবেই করবে, ওকে? আর তারপর তোমার কাজ প্রায় শেষ। শাওন চুপ। হ্যালো শাওন, হ্যালো শাওন, কথা বলছো না কেন? বলো। যা বলছি সেটা কাল করবে, ঠিক আছে? আমি আর পারবো না সীমা। পারবো না বললে তো হবে না শাওন, তোমার সাথে আমার ডিল হয়েছে, আর তার জন্য তুমি আমাকে যা যা বলছো আমি সব করেছি। টাকা পয়সা এমনকি নিজের দেহ পর্যন্ত দিয়েছি তোমাকে। আর তোমাকে, তোমার ক্রাশ লিজাকেও বুক করার রাস্তা তৈরি করে দিয়েছি। শাওন, তোমার জন্য আমি এত কিছু করেছি, আর তুমি কি না এখন বলছো পারবে না? প্লিজ সীমা। এখন প্লিজ বলে লাভ নেই শাওন, তোমাকে তোমার কাজ করতেই হবে। আর আমি যেটা বললাম সেটা আগামীকাল করবে। এখন রাখছি। বলেই কলটা কেটে দিল সীমা। পরের দিন সকালবেলা সাদিক প্রতিদিনের মতো অফিস চলে গেল। এদিকে সীমার কথা মতো শাওন রিজার বাসায় হাজির। শাওনকে দেখে রিজা রেগে গিয়ে বলল, কেন এসেছিস শাওন তুই? ভাবি, তুমি ভালো করেই জানো আমি এখানে কেন এসেছি। হ্যাঁ আমি জানি, কিন্তু এটা জানি না তুই হঠাৎ করে এসব করছিস কেন। আমি তো তোকে বলছি সামিরা তোর মেয়ে না। দেখো ভাবি, আমি এসব শোনার জন্য আসিনি। সামিরা আমারই মেয়ে। আর তুমি যদি নিজের ইচ্ছায় না দাও তাহলে আমি পুলিশ কমপ্লেন করব, আর প্রয়োজন হলে ডিএনএ টেস্ট করব। কি বললি তুই শাওন? তুই পুলিশের ভয় দেখাচ্ছিস, টেস্টের ভয় দেখাচ্ছিস? কারণ তোমরা আমার মেয়েকে আটকে রাখছো। ঠিক আছে, তোর যা ইচ্ছা হয় কর, দেখবো পুলিশ কি করতে পারে, কি করে আমার থেকে সামিরাকে নিয়ে যায়। ভাবি, তাহলে তুমি সামিরাকে দিবে না? না, দিব না। ঠিক আছে। এর আগে মুড নিয়ে চলে গেল শাওন। এদিকে লিজা হতাশ হয়ে বসে পড়লো সোফায়, আর মনে মনে ভাবছে, কি করতে গিয়ে কি করে ফেললাম আমি? নিজের দেহের বিনিময়ে যাকে পেয়েছি তাকে এখন হারাতে হবে বলে মনে হয়। কারণ লিজা খুব ভালো করে জানে সামিরা সাদিকের নয়, সামিরা শাওনের মেয়ে। বিকেলবেলা সাদিক ক্লান্ত হয়ে বাসায় ফিরে। সাদিকে ক্লান্ত দেখে সীমা বলল, ভাইয়া ফ্রেশ হয়ে আসেন, আমি নাস্তা রেডি করছি।
সাদিক সীমার দিকে সন্দেহ নজরে তাকালো, কিন্তু কোনো প্রমাণ না থেকে কিছুই বলতে পারল না। রাত 10টা। প্রতিদিনের মতো যে যার মতো ডিনার করে শুয়ে ঘুমিয়ে পড়লো। সীমা ডিনার করে ঘুমানোর আগেই শাওনকে ফোন করলো। হ্যালো। গুড শন, আজ কিন্তু ফাটিয়ে দিয়েছ। তুমি আজ চাইলেই আসতে পারো। না সীমা, পারবো না। ও তাই নাকি? সাদ আজ কোন দিকে উঠছে? হ্যাঁ, যে ছেলে ছুরি থেকে বড়ি কাউকে ছাড়ে না, সে আজ বলছে পারবে না। সরি সীমা, আজ নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। নিজের শারীরিক চাহিদা মেটানোর নেশায় আমি অনেক নিচে নেমে গেছি। প্লিজ আমাকে মুক্তি দাও সীমা। তুমি চাইলে এখন আর সেটা সম্ভব না শাওন, কারণ তুমি এখন পুরোপুরি ফেসে গেছো। ওপাশে শাওন চুপ। কেউ শাওন, কথা বলো। সীমা, কেন করছো এমনটা? দেখো শাওন, এখন কথা ঘুরিয়ে লাভ নাই। আগামীকাল সাদিক ভাইয়া বাসায় থাকবে আর তুমি সকাল সকাল চলে আসবে। হতে পারে কালকে এই গল্পের ইতি টানবো। কি ইতি টানবে তুমি সীমা? আর এই গল্পে তোমার আসল চাহিদাটা কি, একটু বলবে প্লিজ? কাল সব জানতে পারবে শাওন, আমি এখন রাখছি। তারপর সীমা শাওন চুপ থাকা দেখে লাইট কেটে দিল। এদিকে লিজা সাদিকের সাহস এসে যা যা বলেছে সবই বলে দিল। আর সাদিক এগুলো শুনে রেগে গিয়ে বলল, ঠিক আছে, তাই হবে। কি হবে? আমি ডিএনএ টেস্টই করাবো। কিন্তু সাদিক, কোনো কিন্তু নয় লিজা, আমি আর এই টানাপোড়েনের মধ্যে থাকতে চাই না। তাই আমাকেও এই বিষয়টা ক্লিয়ার হতে হবে। কারণ তুমি যতই বলো না কেন, আমি এটা মানতে পারবো না যে আমি বাবা হতে পারবো না। তাই আমি নিজেই এর টেস্ট করব। পরদিন সকালবেলা শাওন আবার আসলো সাদিকের বাসায়। শাওনকে দেখে সাদিক বলল, চল শাওন, আজ তুই যা চাইবি তাই হবে। কিন্তু ভাইয়া, আজ আমি তোমাকে কিছু বলতে চাই। এখন আর কোনো কথা নয় শাওন, আজ আমারও প্রুফ চাই। চল। ভাইয়া একটু দাঁড়াও প্লিজ। সীমা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। সাদিক শাওন আর কোনো কথা না শুনে টানতে টানতে নিয়ে গেল। রেজাও আর কিছু বললো না। বাইরে বের হয়ে সাদিক ওর গাড়ি বের করে শাওনকে নিয়ে হসপিটালে চলে গেল। গিয়ে ডক্টরকে দুজনে স্যাম্পল দিয়ে দিল। কিন্তু সামিরার ডক্টর এমন প্রশ্নে সাদিক বলল, সেটা একটু পরে এসে দিয়ে যাব। তুই এবার যেতে পারিস শাওন। কিন্তু ভাইয়া, আমার একটা কথা শুনবা তো? তোর কোনো কথা শোনার ইচ্ছা নাই আমার। এখন যা, রিপোর্ট আসলে আমি তোকে খবর দিব। কিছুক্ষণ পর বাসায় ফিরল সাদিক। লিজা সাদিককে দেখে দৌড়ে গেল ওর কাছে। গিয়ে সাদিকের গালে হাত রেখে বলল, সাদিক কি করলে সাদিক? লিজার হাতটা ঝাটকা দিয়ে সরিয়ে দিয়ে কোনো কথা না বলে উপরে চলে গেল। বিকেলবেলা সাদিক সামিরার স্যাম্পল নিয়ে আসলো ডক্টরের কাছে। আর তার কিছুক্ষণ পর রাতের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে সাদিক। এমন সময় ওর ফোনটা বেজে উঠলো। ফোনটা হাতে নিয়ে দেখতো ডক্টরের কল। রিসিভ করলো সাদিক। হ্যালো, জি স্যার, বলুন। আপনার রিপোর্ট চলে এসেছে। আগামীকাল যে কোনো সময় এসে নিয়ে যাবেন। তারপর সাদিক কলটা কেটে দিল। বুকের ভিতর দ্রু দ্রু করছে। কি হবে যদি রিপোর্টে এটা আসে যে সামিরা শাওনের মেয়ে? কি করে মুখ দেখাবো? তারপর সাদিক নিজেকে শক্ত করে নিয়ে বলল, যা হবার হবে, কিন্তু এই যন্ত্রণার হাত থেকে তো মুক্তি পাবো। এদিকে শাওন কিছুটা চিন্তায়। মনে মনে ভাবছে, সীমার পাল্লায় পড়ে খুব বড় ভুল করে ফেলেছি। এসব ভাবতেও শাওনের মোবাইলটা বেজে উঠল। হাতে নিয়ে দেখে সাদিকের কল। রিসিভ করতেই সাদিক বলল, আগামীকাল আমার বাসায় চলে আসবি 10টার দিকে। এদিকে সাদিকের ফোন পেয়ে শাওনের টেনশন আরো বেড়ে গেল। সাথে সীমাকে ফোন দিল শাওন। পর হ্যালো সীমা, বলো। এখন আমি কি করব? আমার খুব টেনশন হচ্ছে। আমি আগামীকাল সব বলে দিব। তোমার বলতে হবে না, আমিই বলে দেব, কারণ এখন আমার বলার সময় হয়েছে। তুমি শুধু কাল আসবে, যা করার আমিই করব। দিন সকালবেলা সাদিক অফিসে না গিয়ে হসপিটাল থেকে রিপোর্ট আনতে গেল। তারপর রিপোর্ট নিয়ে বাসায় চলে আসে সাদিক। এসে দেখে লিজা, শাওন, সীমা সবাই বসে আছে। আর সাদিকের হাতে রিপোর্ট দেখে লিজার বুক কেঁপে উঠলো, কারণ সে শিওর যে রিপোর্টে নিশ্চয়ই সাদিকের জায়গায় শাওনের নাম আছে। তাই লিজা কেউ কিছু বলার আগে সাদিকের হাত থেকে রিপোর্টের খামটা নিতে চাইলো, কিন্তু সাদিক তা হতে দিল না। পরে সাদিক খামের ভেতর থেকে রিপোর্টের কাগজটা বের করে তখনই শাওন বলল, এসব করো না ভাইয়া, তার আগে আমি তোমাকে কিছু বলতে চাই। না, আজ যা বলার এই কাগজ বলবে। প্লিজ ভাইয়া, আমার কথাটা তো শোনো। সাদিক কোনো কথা না শুনে রিপোর্টটা বের করলো। এইদিকে লিজা আর শাওনের বুক কাঁপানোর গতি বেড়ে গেল। লিজা লজ্জায় মাথা নিচু করে রইল, আর শাওনও কিছু বলছে না। তারপর সাদিক রিপোর্টটা বের করলো আর বের করে দেখে নীরব হয়ে দাঁড়িয়ে আছে। সাদিক কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আস্তে আস্তে বসে পড়লো। আর সাদিক এমন অবস্থা দেখে লিজা দৌড়ে এসে সাদিককে ধরলো, সাথে শাওনও। কিন্তু সীমা এলো না। সীমা ঠায় দাঁড়িয়ে আছে। তারপর শাওন পড়ে থাকা পেপারটা কাঁপা কাঁপা হাতে তুলে নিল।
নিয়ে একবার দুইবার ভালো করে দেখলো, দেখে একটা স্বস্তি নিঃশ্বাস ছাড়লো। ছেড়ে কাউকে কিছু না বলে সোজা গিয়ে সোফায় বসে পড়লো। তারপর লিজা শাওনের থেকে ধরে সোফায় বসালো এবং তারপর লিজাও কাঁপা কাঁপা হাতে শাওনের হাত থেকে পেপার নিয়ে দেখতে শুরু করলো। কারণ তারপর লিজা দেখলো সব কিছুই ঠিকই আছে, কিন্তু বাবার জায়গায় নাম তার দেখলো তা লিজা এতে খুবই অবাক হয়ে যায়। কারণ সেখানে পরিষ্কার লেখা সামিরার ডিএনএ শাওনের সাথে নয়, বরং সামিরার ডিএনএ ম্যাচ করেছে সাদিকের ডিএনএর সাথে। কিন্তু এটা কিভাবে সম্ভব? সেদিন ডক্টর যে বলল সাদিক কখনো বাবা হতে পারবে না। লিজার মাথা ঘুরতে লাগলো, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে সাদিকের পাশে গিয়ে কিছু বলতে চেয়েও পারলো না। আবার ফিরে এলো, তারপর শাওনকে প্রশ্ন করলো। বল শাওন, সামিরা কার মেয়ে এখন বল। ভাবি, আমি আসলে অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। বিশ্বাস করো, সীমা আমাকে যেভাবে বলেছে আমি শুধু সেভাবেই করছি। এসব সীমার প্ল্যান ছিল শুরু থেকে। তারপর লিজা শিবাকে বলল, বল সীমা, এসব তুই কেন করেছিস? চুপ করে আছিস কেন সীমা? আমি মানছি এখানে সব দোষ আমারও ছিল, তাহলে তুই সাদিকের মতো নিষ্পাপ কাউকে কষ্ট দিলি কেন? কে সাদিক নিষ্পাপ? লিজা, তুমি কতটা চেনো ওকে? কতটা জানো তুমি সাদিককে যে নিষ্পাপ বলছো? হঠাৎ করে সীমার এমন কথা শুনে সাদিক অবাক হয়ে মাথা তুলে সীমার দিকে তাকালো। তারপর শাওন ও লিজাও। চুপ, একদম চুপ। নিজের দোষ থাকার জন্য এখন সাদিককে দোষ দিচ্ছিস? কি? আমি আমার দোষটা রাখছি কেন? দোষ ঢাকবো আমি? আমি কি দোষ করেছি যে ঢাকবো? আচ্ছা মানলাম তোর কোনো দোষ নেই, তাহলে তুই এটা বল, তুই কার কাছে শুনেছিস যে সামিরা শাওনের মেয়ে আর সাদিক বাবা হতে পারবে না? কারো কাছে না। তাহলে শাওনকে বললি কেন? কারণ আমি চেয়েছি সাদিককে বোঝাতে যে কারো সন্তান কেড়ে নিলে কেমন লাগে। মানে ওকে প্রশ্ন করো, শেফালিকে। সাদিক তো এবার পুরাই থাওয়া হয়ে গেল, মনে মনে ভাবছে। সীমা শেফালিকে কিভাবে চেনে এবং জানে? শেফালি কে সাদিক? আরে চুপচাপ। ও কি বলবে? আচ্ছা, আমি তোমাদের বলছি। লিজা, তুমি কি মনে করো তুমি সাদিকের প্রথম পক্ষ? না লিজা, না, তুমি দ্বিতীয় পক্ষ। সাদিক আগেও বিবাহিত ছিল, আর সবচেয়ে বড় কথা হচ্ছে সাদিক আগে ঢাকা থাকতো না। মানে মানে হচ্ছে সাদিকের বাসা খুলনায়, আর সাদিক সেখানেই ভালোবেসে বিয়ে করে আমার বেস্ট ফ্রেন্ড শেফালিকে। কিন্তু তুমি কি? তোমায় তো কোনোদিন শেফালির আশেপাশেও দেখিনি। দেখবে কিভাবে? আমি তখন দেশে থাকলে তো দেখবে। আমি ইন্টার পাস করে কানাডা চলে যাই পড়াশোনা করতে। আর তারপর একদিন মায়ের সাথে কথা বলতে বলতে শেফালির কথা উঠে আসে। তখন আমি মায়ের কাছ থেকে শুনি শেফালি বিয়ে হয়েছে, আর সেটা অনেক আগে। আর আমি যখন ওর সাথে কথা বলার জন্য ওর নাম্বার চাই, তখন মা হু হু কেঁদে দেয়। তখন আমিও বুঝতে পারি শেফালির সাথে খারাপ কিছু হয়েছে। তাই আমি সাথে সাথে দেশে চলে আসি এবং এসে মায়ের কাছে এই কুত্তার বাচ্চার কথা শুনি। মা আমাকে বলেছে সাদিক ভালোবাসে বিয়ে করেছিল শেফালিকে। আর যখন ওদের বিয়ের 2 বছর, তখন শেফালি বুঝতে পারে সে প্রেগনেন্ট। আর সেটা একে বলার পর এই কুত্তার বাচ্চা আসল রূপ দেখাতে শুরু করে। মেয়েটাকে সকাল দুপুর রাত কোনো সময় বাকি রাখেনি যে এই কুত্তার বাচ্চা ওকে মারেনি। আর এই কুত্তার বাচ্চা বলতো শেফালির বাচ্চা নাকি যারও সন্তান ছিল, এই নাকি ওর বাচ্চার বাবা ছিল না। তাই বাচ্চাটা নষ্ট করতে বলতো ওকে, কারণ এই বলেছিল এ নাকি শেফালিকে বিয়ে করেছে শুধু শারীরিক চাহিদা মেটানোর জন্য। শেফালিকে নাকি কখনো স্ত্রীর মর্যাদা দিতে পারবে না। কিন্তু শেফালি ওর বাচ্চা নষ্ট হতে চাইছিল না। শেফালি ওর থেকে মুক্তি চাইছিল, আর চাইছিল ওর বাচ্চাকে পৃথিবীর আলো দেখাতে। ও শুধু মুক্তি চেয়েছিল এর কাছ থেকে, স্বামীর অধিকারও না, শুধু মুক্তি। কিন্তু এই কুত্তার বাচ্চা ওকে মুক্তিও দেয়নি, সব সময় রুমে বন্ধ করে রাখতো আর মারতো। এভাবে কিছুদিন যাবার পর নাকি শেফালি মারা যায়, আর এই জারসের বাচ্চা ঢাকা চলে আসে। আমি মায়ের মুখে এসব শুনে সারাদিন কেঁদেছি, কিন্তু পরে ভাবলাম আমি কেন কাঁদছি? কাঁদবে তো এই কুত্তার বাচ্চা। তাই খুলনা থেকে সব প্ল্যান করি। তারপর ঢাকা চলে আসি, এসে শুনি এ আবার বিয়ে করেছে। তাই অনেক কষ্টে তোমাদের বাসা খুঁজে পাই। তারপর তোমাদের বাসায় চাকরানির কাজটা নেই, আর তারপর শুরু করি আমার কাজ। তোমাকে শাওনের সাথে মিথ্যে নাটক করে লাগিয়ে দেই, কারণ আমার প্রাণ ছিল ফাঁকা বাসায় এই জারজটাকে খুন করব। কিন্তু পরে ভাবি একে খুন করে কি হবে? খুন করলে যদি এর মতো মানুষরূপী জানোয়ারগুলো ভালো হতে, তাহলে একে রাস্তার উপর কুপিয়ে খুন করতাম।
কিন্তু সেটা তো আর হবে না, তাই একে এইভাবে শাস্তি দিতে চেয়েছিলাম। আর শাওনের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, সব ছিল আমার প্ল্যানের অংশ মাত্র। কিন্তু আমি কেন প্রেগনেন্ট হলাম না? আর ওই ডাক্তারটা যে বললো, হঠাৎ লিজা বলে উঠল, তুমি প্রেগনেন্ট হওনি কারণ আমি তোমাকে নিয়মিত পিল দিতাম চায়ের সাথে। আর ওই ডক্টরও আমার দুলাভাই ছিল, দুলাভাই আমার কথা দিয়ে তোমাকে ওসব বলেছিল। তাহলে শাওনকে কিভাবে হাতে নিলে? শাওনের মতো মেয়ে খুদের হাতে নিতে সময় লাগে নাকি? আর লিজা, তুমি হয়তো জানো না, শাওন তোমাদের লোভে ওসব করতে রাজি হয়ে যায়, যদিও শাওন আগে পুরোটা জানতো না। শাওন অবাক হয়ে বসে আছে, কোনো কথা বললো না। এমন সময় সাদিকের বাসার সামনে একটা গাড়ির হর্ন শুনতে পাই সবাই। তখন সীমা বলে উঠল, আমার চলে যাওয়ার সময় হয়েছে, আমি আসি। আর হ্যাঁ সাদিক, পারলে আমায় ক্ষমা করে দিও আর নিজেকে শুধরে নিও। শাওন, তুমিও। আসি আমি। বলে চলে গেল সীমা। সীমার পেছন পেছন শাওনও চলে গেল, আর সাদিক আর লিজা বসে আছে। সাদিক মনে মনে ভাবছে, এই চাহিদা ইচ্ছা জিনিসটা আসলেই বড় অদ্ভুত। সৎ ইচ্ছা বা চাহিদা হলে আপনি হবেন সাকসেস, আর যদি অসৎ ইচ্ছা হয় তাহলে আপনাকে এমন জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাবে যা আমি কখনো কল্পনাও করতে পারবেন না। আর এই গল্পের সবাই একটু হলেও দোষী। এখানে সাদিক লিজাকে বা লিজা সাদিককে কেউ কারো দুপক্ষে আঙুল তুলে বলতে পারবে না তুমি দোষী। সবার চরিত্রের একটা না একটা চাহিদা ছিল। তবে লিজা নিজেকে ভেবেছে সে যে এই গল্পের রচয়িতা, কিন্তু লিজাকেও অবাক করে দিয়ে শিবা প্রমাণ করেছে যে মানুষ যেটা ভাবে সেটা সবসময় ঠিক হয় না। সমাপ্ত।